আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যারের কথা যে স্যার আপনার হাসি মাখা মুখ দেখলে সবার মন ভরে যায়, এই জন্য সবসময় হেসে থাকবেন, ঠিক আছে? তো আমি এরকম একটা বিষয় পড়েছিলাম একটা থিওরিতে। তো এটা আমি অবশ্যই পড়েছি জন্য আলোচনা দেখেছিলাম আর কি ইউটিউবে। সেটা হচ্ছে এরকম ছিল যে দেখেন, আপনারা যখন ছবি তোলেন তখন কিন্তু সবাই বলে যে একটু হেসে দেন, একটু হেসে দেন। মানে হেসে দিলে কি হবে, ছবিটা সুন্দর হবে। তা বলতেছে যে আপনি একটা সেকেন্ড শুধু হেসে দেবেন, আপনার একটা ছবি সুন্দর হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি সব সময় হেসে থাকেন তাহলে আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং হাসতে হবে, প্রচুর পরিমাণে হাসতে হবে। তো আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আপনারা যারা জয়েন করতেছেন, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যারা যেখান থেকে দেখছেন আপনারা দয়া করে আমাকে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। তো আমাদের ভিডিওতে যে ফর্মালিটিস গুলা থাকে প্রথমে, এটা হচ্ছে এটা ক্লিয়ারলি চেক করে নেওয়া আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এবং আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। এই জন্য আপনাদেরকে যে কথাটা আমরা বলে থাকি, we make a request to all of you for making a lot of comments to the viewers. Is it clear, loud and clear or not? এটা ক্লিয়ার আছে কিনা, এটার জন্য আমি কিন্তু আপনাদের জন্য একটা ডায়লগ বা বলতে পারেন কমন কমেন্ট সেট করে রেখেছি, লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ারটা হচ্ছে একটা কমন ডায়লগ, বাট আমি এইখানে আপনাদের জন্য এই কমেন্টটা রেখে দিয়েছি যে যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, লাউড আছে অ্যান্ড ক্লিয়ার আছে, তাই তো? তো যেহেতু একটা কথার ভিতরে এই লাউড অ্যান্ড ক্লিয়ার দিয়ে আমি দুইটা জিনিস বোঝাতে পারতেছি, দ্যাট মিনস আই এম কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন, মানে এক ঢিলে দুই পাখি মারা, তাই তো? আচ্ছা, তাহলে এক ঢিলে আমরা দুই পাখি মেরে ফেলতেছি। লাউড, that means you are listening me clearly and loudly, and clear, that means you are watching the screen and Mr. Din Islam with crystal eyes. Okay, তো একদম স্বচ্ছ ভাবে আপনারা দেখতে পারতেছেন এবং গতানুগতিকের বাইরে today you are going to watch a beautiful and outstanding screen. আজকে কিন্তু একদম ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসি তার বাইরে একটা বিষয়, এটা শত শত আমাদের শিক্ষার্থী ভাই বোনদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমাদের টিউটোরিয়াল প্যানেল, মেইনলি দ্য স্পেশাল পার্সোনালিটি, আওয়ার ম্যানেজার, রেসপেক্টেড ম্যানেজার সাজেস্ট মি টু মেক সাচ এ ক্লাস অন টপিক। আমাদের অনেকেই রিকোয়েস্ট করে, স্যার এইভাবে আসলে এলোমেলো ভাবে ক্লাস করলে আমরা অনেক কিছু ভালো বুঝতে পারি না, ভালো ধারণা পাই না, আমাদের জন্য এখানে একটু ওখানে একটু এরকম হয়ে যায়। তো ইংরেজিতে যেহেতু a lot of students in our country are very much weak in English, and English is known as a national problem of our country. That's why, তো দেখেন এই যে যেহেতু আমাদের সবাই বলে থাকে যে এটা আমাদের একটা জাতীয় সমস্যা, সেই জাতীয় সমস্যা দূরীকরণের মানে জন্য আমরা যারা শিক্ষক তাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব রয়ে গেছে, রেসপন্সিবিলিটি, ডিউটি, এটা কিন্তু আমাদের মানে রয়ে গেছে। যার কারণে আমরা চেষ্টা করতেছি আর নয় ধান্দাবাজি, আর নয় ফাঁকিবাজি। আমরা এখন চলে যাব কোথায়? আমরা চলে যাব একদম প্র্যাকটিক্যাল লার্নিং উইথ টপিক ওয়াইজ। তো এই কারণে আজকে কিন্তু আপনারা কি পাচ্ছেন? আজকে কিন্তু আপনারা পাচ্ছেন একদম রাইট ফর্ম অফ ভার্ব। দেখেন, রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু একদম ফুল টপিকস ইনশাআল্লাহ। একদম ধরে নেন যে একটা টপিক ধরে আলোচনা, এই টপিক ধরে আলোচনা কিন্তু আপনাদের সাধারণভাবে লাইভে কেউ উপহার দিবে না, মানে ফ্রি লাইভে তো কেউ দিবেই না, তাই না? এটা হয় সাধারণত পেইড ব্যাচের এই ক্লাসগুলো হয়ে থাকে। বাট আই এম গোয়িং টু গিভ ইউ এ বিউটিফুল ক্লাস অন স্পেসিফিক টপিক, and this is the most important topic of English grammar, most important topic. Wherever you go, wherever you sit for the competitive examination in our country, of course you have to face at least 2 or 3 questions from right form of verbs in English section. So English section এ যেহেতু আপনার অবশ্যই কি করতে হবে, 1, 2টা 3টা 4টা একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে from right form of verbs. So you have to
ইনভেস্ট এ লট অফ টাইম হিয়ার। আপনাকে সব থেকে বেশি, যেহেতু এই যে গাভীটা, এই গাভীটা দুধ দেয় বেশি, এই গাভীটাকে আপনার খাওয়াতে হবে বেশি, এই রাইট ফর্ম অফ ভার্বসে আপনার সময় দিতে হবে বেশি, ভালোভাবে শিখতে হবে। সুতরাং আপনারা যারা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, বই হাতে পেয়েছি বা মাশাআল্লাহ, শুধু রাত্রি ওয়েট করেন, আপনাকে আগামীকাল আমি কি লিখছে, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার লিখছেন আলী আকবর ভাই, ওয়ালাইকুম আসসালাম। MST আশা সুলতানা আপু লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে কথা লিমন সরকার, কথা কম বলেন, তাড়াতাড়ি শুরু করেন। তাই আপনার অর্ডার মতো শুরু করা লাগবে না, আপনি কমেন্ট না করে ভিডিও থেকে বের হয়ে যান লিমন সরকার, ঠিক আছে? আপনাকে কেউ রিকোয়েস্ট করতেছে না যে কমেন্ট করতে, আপনাকে কোনো নাম মেনশন করে উল্লেখ করা হয় নাই, ঠিক আছে? সুতরাং লিমন সরকার নামে যে ভাইটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ভিডিওটা দেখতেছেন, সে আমার স্টুডেন্টের তালিকা থেকে চলে গেলে এই ক্লাসটা সুন্দর হবে, ঠিক আছে? সো আপনার আর কমেন্টও করার দরকার নেই, আপনার আসারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে কিন্তু দেখেন রাইট ফর্ম অফ ভার্বস এর যেহেতু একটা স্পেসিফিক স্পেশাল ক্লাস আপনারা পাচ্ছেন, ওয়ান শট ক্লাস পার্ট 1, একদম মনে করেন টপিক ওয়াইজ যে ক্লাসটা আপনারা পাচ্ছেন। এই কারণে এই বিশেষ ক্লাসে আমি সবাইকে বলবো যে আজকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি শেয়ার করতে হবে, সব থেকে বেশি পরিমাণ শেয়ার। আপনারা কে কয়টা শেয়ার করেছেন সবাই একটু বলে দেন। এই শেয়ার করার পরেই আমরা ইনশাআল্লাহ ক্লাসে চলে যাব। কে কয়টা শেয়ার করেছেন একটু বলেন দেখি, কে কয়টা শেয়ার করেছেন? বই হাতে পেলাম আলহামদুলিল্লাহ। খুলনা থেকে দেখছি ফিরোজা বেগম আপু, হ্যাঁ আপনারা একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করেন দেখি কে কয়টা শেয়ার করেছেন। স্যার কেমন আছেন? সোহরাব ফয়েজ, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোকসানা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, রিমা আপু লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া জান্নাত লিখছে লাভ ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। শামিমা আক্তার আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে। আশা সুলতানা আপু আসসালামু আলাইকুম, আমি সাতক্ষীরা কলারোয়া উপজেলা থেকে দেখছি। হ্যাঁ অনেকেই দেখছেন, তো কে কতগুলো শেয়ার করেছেন একটু বলেন। লাকি বানু লিখছে গাজীপুর থেকে, আচ্ছা গাজীপুর থেকে দেখছে লাকি বানু আপু। মাহিয়া আপু আলহামদুলিল্লাহ, আমিও। আচ্ছা, চট্টগ্রাম থেকে দেখছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি। প্রাইমারি এক্সাম কবে হবে? এক্স্যাক্টলি এখনো ডেট বলা যাচ্ছে না, তবে আমরা সবাই এক্সপেক্টেড ডেট হচ্ছে যে 3-4 মাসের ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এভরি সিচুয়েশন ক্যান ম্যাটার হিয়ার। ওকে, এখানে ভ্যারি করবে কোন সিচুয়েশনে আমরা আছি। সুতরাং আপনারা কে কটা শেয়ার করেছেন একটু বলেন। আমরা কিন্তু আজকে অসাধারণ একটা ক্লাসের একজন স্টুডেন্ট, দেখি স্যার, শিক্ষককে কোনোদিন কমান্ড করতে পারে না, সেটা কি জানে না? সেটা জানবে কিভাবে? বেয়াদবরা তো এটা জানে না। মানে সে যদি ওটা জানে তাহলে তো সে বেয়াদব হতে পারতো না। বেয়াদব হওয়ার জন্য তো তার কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, তাই না? রাজিয়া সুলতানা আপুর একটা সুন্দর কমেন্ট করেছেন। তো বেয়াদব হতে গেলে তো কিছু বৈশিষ্ট্য এবং কোয়ালিটি থাকতে হয়, সেই বেয়াদবির কোয়ালিটি তো তাকে অর্জন করতে হবে যদি এই স্বনামধন্য নামটা তার গ্রহণ করতে হয়, এই জন্য করে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই কে কটা শেয়ার করেছেন? ফিরোজ হোসাইন ভাই, একদিনও আমার কমেন্ট পড়েন না কেন স্যার? ফিরোজ হোসাইন ভাইয়ের কমেন্টটা যে পড়ে ফেলেছি, আসলে একসাথে a lot of comments come at a time, that's why I cannot specifically pronounce all the commenters and cannot read all the comments at a time, that's why I am very much sorry to all of you, but সামনে যেটাই আসবে তখনই কমেন্ট পড়বো ইনশাআল্লাহ, মন খারাপের কিছু নাই। ফিরোজ ভাইয়ের কমেন্টটা পড়ে দিয়েছি, ভাই নিশ্চয়ই খুশি হয়েছেন। তো আমরা এখন কি করব, আমাদের ক্লাসের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। তো আসেন আমরা প্রথমে একটু আলোচনা করি যে রাইট ফর্ম অফ ভার্বস জানার জন্য আসলে কি কি প্রয়োজন হয়, কোন বিষয়গুলোর উপর ফোকাস করে আপনাকে রাইট ফর্ম অফ ভার্বস শিখতে হবে। তাহলে আমরা একটু লিখি, সবাই একটু খাতা কলম বের করে ফেলেন। খাতা কলম। এখানে কোন কালার দিলে ফুটবে ভালো স্যার? হলুদ দিব? হলুদ এবং সাদা, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস একটু সংক্ষেপে লিখলাম, আবার কেউ মন খারাপ করার কিছু নাই। R8 মানে রাইট,
4M মানে ফর্ম, রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, তো রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে অফকোর্স আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এটা আপনি সবসময় মনে রাখবেন এই কথাটা, যে কোনো সময় রাইট ফর্ম অফ ভার্বস যদি আপনি করতে চান তাহলে থ্রি থিংস ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার। তিনটা জিনিস সবসময় আপনার মনে রাখতে হবে। সেই তিনটা জিনিস হচ্ছে, এক নাম্বার কথা হচ্ছে ওই যে সেন্টেন্সটার আপনি রাইট ফর্ম অফ ভার্বস করবেন মানে ভার্ব বসাবেন, ওইটা কোন টেন্সে আছে। মানে অবশ্যই আপনাকে টেন্সটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আর দ্বিতীয় দুই নাম্বার বিষয় হলো ওইটা কি আপনার ভয়েসটা খেয়াল করতে হবে। ভয়েসটা কি করতে হবে, খেয়াল করতে হবে যে এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভে আছে। আর একটা জিনিস হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে 3 নম্বরে, সেটা কি বলেন তো, সেটা হলো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এটাকে আমরা বলতে পারি নাম্বার বা পার্সন। এই নাম্বার পার্সন তার মানে মোটামুটি ভাবে সাবজেক্ট। এই সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টটা খুঁজে বের করা, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। তাহলে প্রথমে টেন্স জানতে হবে। টেন্স জানার জন্য আমাদের যে প্রসেস রয়েছে সেই প্রসেসের নাম কি বলেন তো, টেন্স জানার জন্য যে প্রসেসটা রয়েছে তার নাম হচ্ছে টেন্স মার্কার। তার নাম কি, টেন্স মার্কার। মানে টেন্স মার্কার দিয়ে টেন্স আইডেন্টিফাই করা যায়, তার জন্যই এর নাম হয়েছে টেন্স মার্কার, বা এটাকে অনেকে বলে টেন্স ইন্ডিকেটরস। তাহলে যে ওয়ার্ডগুলো দেখে টেন্স নির্ণয় করা যায় সেটাকে বলা হচ্ছে টেন্স ইন্ডিকেটরস। তাহলে প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে হবে। টেন্স আইডেন্টিফাই করার জন্য আমার টেন্স মার্কার বা টেন্স ইন্ডিকেটরস কিন্তু রয়েছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস কি অ্যাক্টিভ আছে, মানে ওই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে, এটা আমার মাথায় রাখতে হবে, মানে বুঝতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বোঝা যায়, আমরা জানি সাবজেক্ট যখন কাজ করে, মানে সাবজেক্ট যখন ক্রিয়া সম্পাদন করে সাবজেক্ট যখন ক্রিয়া সম্পাদন করে তখন সেন্টেন্স অ্যাক্টিভ হয়। আর সাবজেক্ট যখন ক্রিয়া সম্পাদন করে না তখন এটা প্যাসিভ হয়ে যায়। ঠিক আছে, মানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকা মানেই অ্যাক্টিভ, আর প্যাসিভ মানে অলস, মানে প্যাসিভ মানে অলস বা নিষ্ক্রিয়। তার মানে সাবজেক্ট যখন কাজ করে না তখন সেন্টেন্স হয়ে যায় প্যাসিভ। আর এইটা আপনার সবসময় খেয়াল করতে হবে যে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, এই কয়টা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, সুন্দর করে সবাই লিখে নেন। আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস করার প্রক্রিয়াটা আমরা কিন্তু আলোচনা করতেছি আজকে টপিক ওয়াইজ আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। পড়াশোনার পরে কিন্তু আমরা কোশ্চেন সলভ করব, যে এই ধরনের কোশ্চেন বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিভাবে আসছে। এই প্রসেসটা কেমন হবে বলেন তো, একদম টপিক ওয়াইজ সুন্দরভাবে একদম কিভাবে করতে হয় A to Z আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। সবাই বলেন কি অবস্থা, বেশি দেরি করে ফেললাম না? কোনো দেরি হয়নি, একদম সময় মতো আপনি এসেছেন। রেশমি ঋষি আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন। ফাহিম হাসান ইঞ্জিনিয়ারলি আমার বস লিখেছেন, ধন্যবাদ ভাইকে। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু বলেন যে এই যে ক্লাসটা আজকে আমরা যেভাবে ডিজাইন করেছি, রাইট ফর্ম অফ ভার্ব পড়ানোর ক্ষেত্রে এমন সংক্ষেপ রূপ এই প্রথম দেখলাম, তবে উদ্দেশ্য ভালো। আচ্ছা, কারি মঈনুদ্দিন হাসান ভাই লিখেছেন, ভাইকে অনেক ধন্যবাদ ইন্সপায়ার করার জন্য। আচ্ছা, এটা জাস্ট মজা করে লেখা। একজন তাড়াতাড়ি ক্লাস শুরু করতে বলছে, কথা কম বলে। কোথা থেকে আসে এসব কমেন্ট দিয়ে? আচ্ছা, যাই হোক, তো এটাই ভালো হবে স্যার। এক্স্যাক্টলি, শেয়ার ডান। তাহলে দেখেন এ পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে রাইট ফর্ম অফ ভার্বস যদি আপনাকে করতে হয়, আপনি প্রথমেই
সেন্টেন্সটা দেখেই আপনি অপশনে চলে যাবেন না, সেন্টেন্সটা আপনি আইডেন্টিফাই করতে চেষ্টা করবেন যে এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে। সেটার জন্য আমাদের কি রয়েছে, টেন্স মার্কার। এই টেন্স মার্কার আমি প্রত্যেকটা টেন্সের আজকে আপনাদেরকে লিখে লিখে দেখাবো সুন্দরভাবে। এরপরে ওই সেন্টেন্সটার ভয়েস আছে কি, অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি ওইটা প্যাসিভে আছে, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওইটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বোঝা যায় আমি লিখে দিয়েছি। এরপরে 3 নম্বরে যেটা দেখতে হবে যে ওই সেন্টেন্সটার সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার হলে সবাই বলেন যে জি স্যার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ফিরোজ হোসেন ভাই লিখছে টপিক ধরে ধরে ক্লাস নিলে ভালো হবে স্যার, আমার মনে হয় আপনি সারা ইংলিশ পারবো না। আচ্ছা, ভালো হবে। গোলাম রব্বানী ভাই চলে এসেছে। জসিমউদ্দিন সেনবাগী, সমস্যা নেই, আপনি ক্লাস শুরু থেকে পেয়েছেন। হ্যাঁ, সবাই ক্লাস শুরু থেকে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তাহলে এইটুকুন ক্লিয়ার হলে আমরা চলে যাই এরপরে টেন্স মার্কার বিষয়টা কি। টেন্স মার্কার বিষয়টা কি, এই যে দেখেন আমরা চলে আসছি, আমরা কিন্তু এই যে এখানে চলে আসছি যে হোয়াট ইজ টেন্স মার্কার। টেন্স মার্কার আর দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজেস দ্যাট হেল্পস টু আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। যে ওয়ার্ড গুলো বা যে ফ্রেজ গুলো টেন্স নির্ণয় করতে সাহায্য করে যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেগুলোই টেন্স মার্কার। যেরকম আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কিন্তু ছোটবেলায় পড়ে আসছি যে এটা আমরা যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে শুরু করি, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে কিন্তু আমরা এরকম পড়েছি যে বর্তমান কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝালে এবং সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এমন বাক্যে যদি অলওয়েজ, এমন বাক্য মার্ক করতে হবে, এমন বাক্যে সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নাই এমন বাক্যে যদি অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, at times, daily, regularly, frequently, every morning, every day, আমরা এটা একটু অন্য কালার দিয়ে মার্ক করে ফেলি। এই যে every morning, every day, every week, every month, every year, every time, on holidays, তারপর on Fridays or Sundays, এই ধরনের কোনো কথা থাকে তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। তাহলে দেখেন এই যে আমি মার্কার গুলো লিখছি, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, এইগুলো থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য টেন্স মার্কার্স, টেন্স ইন্ডিকেটরস। তাহলে টেন্স ইন্ডিকেটরস এই জিনিসগুলো কিন্তু আপনারা ছোটবেলা থেকে পড়ে এসেছেন। তার মানে এর যে কোনো একটা ওয়ার্ড যদি আপনি সেন্টেন্সের ভিতর খুঁজে পান আপনি বুঝবেন যে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি আপনি আসেন তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি একটু সবাই বলেন তো, সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা এটা লিখে নেন। আপনাদের অনেকেরই এটা জানা আছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মার্কার গুলো কি কি, আপনারা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা এটা আপনারা একটু লিখে নেন যে বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য বোঝালে এবং সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এমন বাক্যে যদি অলওয়েজ, অফেন, usually, hardly, seldom, generally, normally, sometimes, occasionally, at times, daily, regularly, frequently, every time, every day, every morning, every week, every month, every year, every time, on holidays, on Friday, Sunday ইত্যাদি কথা উল্লেখ থাকে তাহলে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সেটা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার আর একটা হচ্ছে কি প্যাসিভের স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 আর ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হয় প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ, ঠিক আছে। আর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে am অথবা is অথবা are প্লাস V3। তাহলে এটা দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, দুইটাই কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। সবাই একটু বলেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কয়টা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কয়টা। স্যার লিখছি, সময় দেন। হ্যাঁ সবাই লেখেন, সমস্যা নেই। রাইট, স্যারের গণিত ক্লাস খুব মিস করতেছি। তাই হ্যাঁ নিব, গণিত ক্লাসও নিব ইনশাআল্লাহ, গণিত ক্লাসও আপনাদের সাথে মাঝে মধ্যে দেখা হবে, কোনো অসুবিধা নেই। তো আপনারা দেখেন
যে এখানে যারা আছেন আপনারা সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে নেন। দেখেন অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের কিন্তু স্ট্রাকচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রয়েছে। এখন দুই ধরনের কেন বলেছি, কারণ আমি কিন্তু বলছি যে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভের একটা এবং প্যাসিভের আলাদা একটা স্ট্রাকচার থাকে। তাহলে V1 বা ভার্বের সাথে এস বা ইএস যখন থাকে তখন অ্যাক্টিভ, আর যখন am is are এর পরে V3 দেখবেন তখন বুঝবেন যে এটাও প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। তাহলে এটাও আমাদের হয়ে গেল। আর সাবজেক্ট তো আমরা ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবোই। সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট অবশ্যই ভার্বের আগে থাকবে। ভার্বের আগে কোনো ফ্রেজ থাকলে প্রিপজিশনের পূর্বে। আর যদি প্রিপজিশন না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনো ফ্র্যাকশন আছে কিনা। ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে এর পরেই হয় সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করতে আশা করি কোনো অসুবিধা হবে না। এখন আমরা এইগুলোর থেকে বিগত সালে আসা প্রশ্ন যদি একটু সলভ করতে চাই, তাহলে চলে যাই আমরা পরের স্লাইডে। দেখেন এই যে একটা প্রশ্ন আছে, এইখানে একটা প্রশ্ন আছে। এখন আপনারা এই যে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2016 সালের পরীক্ষাতে আসছে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিংস। তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিংস, তাহলে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে? আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে এটা কোন টেন্সে আছে এবং এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এবং এটার সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করে দেন। আলী আকবর ভাই এভরি মান্থ, এভরি মর্নিং, এভরি ডে, এভরি উইক, এভরি ইয়ার এগুলো লিখেছেন, অনেক ধন্যবাদ ভাইকে, একবার লেখা হয়ে গেল তার। রেশমি ঋষি আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখেন আমরা এখানে দেখার চেষ্টা করব প্রথমে এটা কোন টেন্সে আছে। তাহলে কোন টেন্সে আছে এটা জানার জন্য আমাদের প্রথমে দরকার যে কোনো টেন্স মার্কারের ভিতর আছে কিনা। হ্যাঁ, এখানে একটা টেন্স মার্কার কিন্তু আছে, টেন্স মার্কার অফেন থাকলে কোন টেন্স হয়? দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু আমরা বলেছি অবশ্যই অফেন থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তাহলে এইবার আপনার কি দেখতে হবে, এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। না, এখানে আসলে অ্যাক্টিভ প্যাসিভের কোনো কাহিনী এখানে নাই, একদম সরাসরি অ্যাক্টিভ বা সরাসরি প্যাসিভ বোঝা যাচ্ছে না, কারণ এখানে অক্সিলারি ভার্বটাই মেইন ভার্বের কাজ করতেছে। সাধারণত অক্সিলারি ভার্বই যখন মেইন ভার্বের কাজ করে তখন আর অ্যাক্টিভ প্যাসিভ এভাবে ভাবার প্রয়োজন হয় না, কারণ এখানে কোনো মেইন ভার্ব নাই। তো মেইন ভার্ব না থাকলে অ্যাক্টিভ প্যাসিভ আর আলোচনা করে বা এভাবে বলার দরকার হয় না। তাহলে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব মানে মেইন ভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্বটাই মেইন ভার্বের কাজ করতেছে, অ্যাক্টিভ প্যাসিভ আমার প্রয়োজন নাই। তাহলে এবার দেখবো যে আমি যে এখানে ভার্ব বসাবো, এই ভার্বের সাবজেক্ট কই? এই যে রবীন্দ্রনাথ স্টোরিজ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো। এই যে স্টোরিজ আছে, স্টোরিজ শুধু স্টোরি না, কি আছে? স্টোরিজ। স্টোরিকে প্লুরাল করলে কি হয়ে যায়? স্টোরিজ হয়ে যায়। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলোর সাধারণত সারপ্রাইজ এন্ডিংস থাকে, খুবই বিস্ময়কর সমাপ্তি হয়, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা আছে কি? প্লুরাল, এটা অবশ্যই আছে প্লুরাল। তাহলে আমরা এখানে প্রথমে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, টেন্স মার্কার দেখে বুঝলাম, এবং বুঝলাম যে সাবজেক্ট আছে প্লুরাল। আর আমরা যেহেতু বলছি যে অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে তখন আর আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভাবার দরকার হয় না, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ আর প্রয়োজন হচ্ছে না। এখন আমরা এটার উপর ভিত্তি করে যদি এখানে ভার্ব বসাই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটা কিন্তু হচ্ছে না, হ্যাড কিন্তু হচ্ছে না। কেন? কারণ এটা পাস্টে আছে। আবার হ্যাভ হ্যাড হচ্ছে না, কেন হচ্ছে না বলেন তো? কারণ প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলে তো জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে তো আবার হ্যাভ প্লাস V3 হবে না। হ্যাঁ, এটা হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস এটা কিন্তু হ্যাড আছে, হ্যাভ এর V3, তা হ্যাভ প্লাস V3 হলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? হ্যাভ বা হ্যাজ প্লাস V3, কিন্তু এখানে এটা কি হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে হয় হ্যাভ না হলে হ্যাজ। যেহেতু এটা প্লুরাল আছে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে হ্যাভ। হ্যাজ হবে না কেন? কারণ এটা বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু কি বসে? হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। সুতরাং হ্যাজ হবে না, হ্যাড হবে না, হ্যাভ হ্যাড হবে না, এই প্রশ্নের উত্তর হবে হ্যাভ।
তাহলে আপনারা সবাই সবাই একটু ক্লিয়ার বা পানি পানি হয়ে গেছে এরকম একটা কমেন্ট করবেন যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। পানি না লিখে ওয়াটার লিখতে পারেন এখন, যেহেতু ইংরেজি ক্লাস, ঠিক আছে? তাহলে ক্লিয়ার কেন এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলো, সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমরা কিন্তু এই একই ধরনের এক্সাম্পল নিয়ে আরো সুন্দর সুন্দর স্লাইড, বিভিন্ন চাকরিতে আসা প্রশ্ন নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা আরো এক্সটেন্ড করব। চলে যাই আমরা পরের প্রশ্নে। কারা বুঝতে পারছেন? সবাই সবাই বলেন যে কারা বুঝতে পারছেন। হ্যাভ 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 হ্যাভ, বা মাশাআল্লাহ অনেকে উত্তর করেছেন। এইবার এই প্রশ্নটার উত্তর করে দেন, ঝটপট চটচট সবাই উত্তর করে দেন, একদম টপাটপ চপাচপ সুন্দর করে এই প্রশ্নটার উত্তর করে দেন যে হি ড্যাশ আপ এট 7 o'clock এভরি মর্নিং। এভরি মর্নিং, তাহলে সবাই এই প্রশ্নের উত্তর করেন যে এখানে কি গট হবে, গেটিং হবে, গেট হবে, গেটস হবে? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? সবাই কমেন্ট করেন। ভুল হয়ে গেল কিন্তু শিখতে পারলাম, পানি পানি কেন চলে গেছে? আচ্ছা, সবাই সবাই বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ, অনেকে উত্তর করেছেন। গোলাম রব্বানি ভাই তো অনেকগুলো হ্যাবের বন্যা বয় দিয়েছেন, হ্যাবের বন্যা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর করে দেন। এইখানে অনেকে দেখেন যারা উত্তর করতেছেন, আমি আপনাদেরকে প্রথমে বলি যে প্রথমে দেখবেন এটা কোন টেন্সে আছে। তাহলে এই যে এভরি মর্নিং মানে প্রেজেন্ট টেন্সে আছে। আর যেহেতু হি গেটস মানে সেই ঘুম থেকে ওঠে, অবশ্যই এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। সে যেহেতু একজন ব্যক্তি ঘুম থেকে ওঠা, এটা অবশ্যই কিসে আছে? অ্যাক্টিভে আছে। আর এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এটা প্রেজেন্ট, আমরা প্রথমে বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এর অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডেফিনিট এর অ্যাক্টিভে আছে, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট এর অ্যাক্টিভে আছে। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার কি? অ্যাক্টিভের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস V1, সাথে এস বা ইএস দিতে হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এই হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার, এই হচ্ছে কি অ্যাক্টিভের স্ট্রাকচার। তাহলে সেক্ষেত্রে দেখেন এটা থার্ড সাবজেক্ট আমরা চিনে ফেললাম, 3 নাম্বার যেটা ছিল সাবজেক্ট চেনা, থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস দিয়ে এই প্রশ্নের উত্তর হবে কিন্তু গেটস। তাহলে এখানে গট হবে না, পাস্ট টেন্স, গেটিং তো হওয়ার কোনো সুযোগই নাই, কন্টিনিউয়াস হয়ে যায়। আর গেট হবে না, কেন হবে না? কারণ আমরা জানি যে অ্যাক্টিভে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং কি হয় সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। এই জন্য এখানে গেটের সাথে একটা এস যুক্ত করতে হবে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ঘ। যারা ঘ উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, তারা বুঝে শুনে সুন্দরভাবে সঠিক উত্তরটা করেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি, দেখেন পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক 2015 সালের প্রশ্নে এসেছে। এই প্রশ্নটা ওই জায়গায় আসছে মানে ওই জায়গায় আসবে, মানে এই কোশ্চেনটা ওইটার জন্যই তৈরি হয়েছে। বিষয়টা এমন না, গ্রামার কিন্তু কোনো চাকরির জন্য তৈরি হয় নাই, কোনো স্পেসিফিক চাকরিকে ফোকাস করার জন্য গ্রামারের জন্ম হয় নাই। গ্রামারের জন্ম হয়েছে গ্রামারটা শেখার জন্য, লেখা ভালো করার জন্য, ইংরেজিতে সুন্দর একটা ফ্লুয়েন্সি এবং ক্রিয়েটিভ রাইটিং এর জন্য। এখন সেটাকে কাজে লাগিয়ে আপনার ওই দক্ষতা আছে কিনা বিভিন্ন চাকরির পরীক্ষার যারা কর্মকর্তা আছে তারা আপনাকে টেস্ট করে যে আসলে ওই কোয়ালিটিটা আপনি অর্জন করতে পারছেন কিনা। এখন কোন জায়গা থেকে করবে ইট ডাজন্ট ম্যাটার, এবং এটা কোনো ফিক্সড না। সুতরাং যেহেতু এটা 10 থেকে 20তম গ্রেডের একটা চাকরির পরীক্ষা, এই চাকরির পরীক্ষায় আসছে জন্য এটা ওই চাকরির পরীক্ষার জন্যই শুধুমাত্র আসবে এমন না, এটা অন্যান্য সকল চাকরি, প্রাইমারিতে চলে আসতে পারে, আবার প্রাইমারিতে না আসলে নিবন্ধনে চলে আসতে পারে, নিবন্ধনে না আসলে অন্য একটা চাকরির পরীক্ষাতে চলে আসতে পারে। সুতরাং এইগুলো আমরা কখনোই শুধু কোনো একটা স্পেসিফিক চাকরিকে ফোকাস করব না। আপনারা বলেন করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি, এটা কোন মানে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আপনারা সবাই উত্তর করে দেন যে 3-এর সঠিক উত্তর কোনটা? 3 নাম্বার। বাহ, অনেকেই দেখছেন আমাদেরকে। সুমা আক্তার আপু লিখছে এই, আচ্ছা আমরা এখন অনেকে বিপ্লব ঢালি, আবার এ লিখছে সুরমা আক্তার আপু, বৃষ্টি চক্রবর্তী লিখছে গোজ মেঘের আড়ালে তুমি, তাই? আচ্ছা, তিনি লিখেছেন গোজ। জাকারিয়া রশিদ মিতু, আচ্ছা
আপু লিখেছেন ক। আচ্ছা, 3-এর অনেকেই উত্তর করতেছেন, মাশাআল্লাহ। আমরা প্রথমে কি করব, ওই একই কথা, যেটা কোন টেন্সে আছে, এই যে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর অবশ্যই করিম একজন ব্যক্তি, সেই যাচ্ছে, তাহলে সে নিজেই কাজটা করতেছে, তার মানে এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। আর এই যে দেখেন এই করিমও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের একদম স্বভাবতই কি হয়ে যাবে, যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা এস বাই এস যুক্ত হয়ে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে কোথায় ফোকাস করতে হয়, কোনটা হিট করতে হয়? এই হিট করাকরির বিষয়গুলো কিন্তু নিয়ে আজকে আমাদের খেলা। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। মনে করেন আমি যদি আপনাদেরকে এমন একটা বলি, দা বুক, দা বুক ড্যাশ সেল, the book dash sell well regularly। আচ্ছা, মনে করেন যে এই প্রশ্নটার উত্তর আমি দিলাম, এটা ধরে দিলাম আমি হচ্ছে 4, এটা দিলাম 4। এখন আপনারা একটু বুঝে শুনে উত্তর করবেন, ঠিক আছে? সবাই বুঝে শুনে উত্তর করবেন। SELLS সেলস হবে, বি নাম্বারে সোল্ড হবে, সি নাম্বারে ইজ সোল্ড হবে, নাকি ডি নাম্বারে ইজ সেলিং হবে, সেলিং। আচ্ছা বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হবে? আপনারা এটা উত্তর করে দেন তো, সবাই এই প্রশ্নের উত্তর করে দেন। আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আজকে কিন্তু টপিক ওয়াইজ একটা সুন্দর ক্লাস আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। আপনারা যত বেশি আজকে শেয়ার করবেন, আমি কিন্তু এই ধরনের ভিডিও কন্টিনিউ করব। তা না হলে এই যে প্রশ্ন সলভ করা, এই বিষয়টার উপরেই সীমাবদ্ধ থাকতে হবে। আপনারা সবাই এখানে যারা আছেন, আরো 1-2টা করে শেয়ার করে দেন। আমরা আছি, আপনাদের শেয়ার করার পর্যন্ত যে সময়টা দিতে হয়, 1 মিনিট টাইম আপনাদেরকে দিলাম। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করবো। আর এই প্রশ্নটার উত্তর করেন, দা বুক ড্যাশ সেল ওয়েল রেগুলারলি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর যারা পারবে তাদের কথা আমরা আসলেই আলহামদুলিল্লাহ, দিন ইসলাম স্যারকে পেয়ে আমরা আসলেই গর্বিত। আজকের ক্লাসটা আসলে জীবনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। রাজিয়া সুলতানা আপু অনেক সুন্দর একটা কথা বলেছেন। শিউলি কুন্ডু লিখছে সেলস। আচ্ছা দেখা যাক, দেখি কে কি প্রশ্ন করে। সেলস, অনেকে স্যার ন্যারেশনের একটা ক্লাস নিয়েন। ক্লাস নেবো, একটু শেয়ার দেন, ক্লাস নেবো। নিঃসঙ্গ নীলাম্বরী, যারা এখনো শেয়ার দেন নাই তারা একটু শেয়ার দেন, ক্লাস নেবো ইনশাআল্লাহ। স্যার আগুন টপিক নিয়ে আসেন আমাদের জন্য, তাই স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আয়েশা মাহমুদ আপু, বা মাশাআল্লাহ, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে যারা আমাদের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি বলে দিই এই প্রশ্নের উত্তর কি হবে। প্রথমে দেখেন এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথমে বুঝলাম প্রেজেন্ট ইনডেফিনিট। এখন দেখো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট যদি এটা হয় আর ভার্ব যদি হয় সেল, তাহলে বইতে কি কোনো কিছু প্রতিদিন বিক্রি করে? সেল মানে তো বিক্রি করা। তাহলে বইতে প্রতিদিন কোনো কিছু বিক্রি করে? ভালোভাবে বিক্রি করে না, বইতে বিক্রি করে না, বরং প্রতিদিন বই ভালো বিক্রি হয়, নিয়মিত বইটি ভালো বিক্রি হয়। তাহলে এই যে কাজটা, এই কাজটা কিন্তু এই সাবজেক্টে করতেছে না, তার মানে এটা অ্যাক্টিভ নয়। এটা অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ নয় মানে এটা হচ্ছে কি, অবশ্যই প্যাসিভ হবে। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটা প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস V3 অ্যাম ইজ আর প্লাস V3। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। এটা কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনিট এর প্যাসিভ। এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। এই অ্যাক্টিভ প্যাসিভ খেয়াল না করে অনেকে সেলস লিখে দিয়েছেন। যারা সেলস লিখেছেন আলহামদুলিল্লাহ, কনফিডেন্সের সাথে আপনারা ভুল উত্তর করেছেন। আপনাদের এই প্রশ্নের উত্তর বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে এবং প্যাসিভে আছে। কারণ এই যে কাজটা, সেল মানে বিক্রি করা, এই বিক্রি করার কাজটা এই সাবজেক্টে কিন্তু করতেছে না। যার কারণে সাবজেক্ট যখন কাজ না করে তখন সেটা আর অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হয়ে যায়। আর প্যাসিভের স্ট্রাকচার আছে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এর যে কোনো একটা দিয়ে V3 দিতে হয়। এখন অ্যাম দেবেন নাকি ইজ দেবেন নাকি আর দেবেন, এটার জন্য আপনার সাবজেক্টটাকে দেখতে হবে। দেখেন অ্যাম তো হয় আই এর পরে, তার মানে এখানে আই নাই, মানে অ্যাম হবে না। আর হয়তো প্লুরাল হলে, এটা কি প্লুরাল? না, প্লুরাল নয়, তাহলে আর হবে না। তাহলে ইজ, এই যে ইজ হবে এবং V3 হবে, এই সি হবে এই প্রশ্নের উত্তর। যারা ইজ সোল্ড দিয়েছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। যারা ইজ সোল্ড দিয়েছেন, ইজ সোল্ড কারা দিয়েছেন এবার বলেন যে ইজ সোল্ড কারা দিয়েছেন? শহীদ ইসলাম ভাই, নাইমা উম্মে আরিজ, শেয়ার করছি
শেয়ার করছি পানি স্যার, নীলপদ্ম। আচ্ছা, তো দেখেন এখন কি সবাই বুঝতে পারছেন? FN চৌধুরী ভুল করে ফেললাম। এখন বলেন তো যে এই যে জিনিসটা, এটা কি ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো? আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন যে কাহিনী কোথায় খেলার জমে? সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম। আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। এই প্রশ্নটার উত্তর করে দেন। তাহলে কিভাবে বুঝবেন যে এটা কোন টেন্সে আছে এবং এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, সবকিছু বুঝে এই প্রশ্নের উত্তর কি হবে সবাই বলে দেন। সফলতার সাথে ভুল করেছি উত্তর করেছেন আমাদের গোলাম রব্বানী ভাই। কোনো অসুবিধা নাই, খুব সুন্দর করে ভুল করলাম। MST শেরিন খাতুন লিখেছে আলহামদুলিল্লাহ, সুন্দর করে শুদ্ধভাবে ভুল করলাম, তাই না? রাজিয়া সুলতান আবু লিখেছেন স্যার অ্যাক্টিভ প্যাসিভ তো ঝামেলা আছে। ঝামেলা আছে, এটা বুঝতে হবে। আমার কিছুই হচ্ছে না, হবে ইনশাআল্লাহ। কাজল লেখা আপু, কোনো ভয়ের কিছু নাই। এই যে জানতেছেন কিভাবে করতে হয়, আমরা অনেকেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে করতে হয় অনেকে জানি না। সফলতার সাথে ভুল করেছি। রিশমা ঋষি আপু লিখছে পানি পানি স্যার কেমন আছেন? ফারিজ রহমান অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? তো দেখেন আপনারা যারা এখানে আছেন, আমি যে ক্লাসটা আপনাদেরকে বোঝাচ্ছি এই জিনিসগুলো মাথায় রেখে কি এর আগে কখনো করেছেন সাবজেক্ট মানে এই কি বলে এটারে রাইট ফর্ম অফ ভার্বস? যারা এইভাবে করেন নাই তারাই কিন্তু পারেন নাই, ঠিক আছে? যারা এইভাবে করেন নাই তারাই কি পারেন নাই। যারা এইভাবে আগের থেকে করেছেন তারা সবাই আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। যেহেতু অলওয়েজ আছে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার এখানে আলম যেহেতু একজন ব্যক্তি আর স্পিক মানে কথা বলা, তার মানে আলমই এই কাজটা করতেছে, কথা বলতেছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের কি আছে? অ্যাক্টিভ। প্রেজেন্ট ইনডেফিনিটের কি আছে? অ্যাক্টিভ আছে। তার মানে সাবজেক্ট প্লাস V1 ভার্বের সাথে S বাই S হবে যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে একটা S বাই S হবে। আর এদিকে কি বাকি অংশ। তাহলে আমরা চলে আসি যে এই যে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার? হ্যাঁ অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, S বাই S হবে। এই প্রশ্নের উত্তর হবে খ। তাহলে আপনারা যারা খ উত্তর করেছেন সবারটা সঠিক হয়েছে। স্পিক হবে না, স্পোকেন হবে না, স্পোক তো আসলে ওরকম কোনো শব্দই নাই। তাহলে এই প্রশ্নের উত্তর হবে জান্নাতুল মালিক স্যার আজকেই প্রথম ভয়েস এন্ড ন্যারেশনের ক্লাস চাই স্যার। হ্যাঁ শফিকুল ভাই ক্লাস হবে ইনশাআল্লাহ। অপুরায় থার্ড পারসন তাই এস যুক্ত হয়েছে। হ্যাঁ তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ। যারা খ উত্তর করেছেন তারা সবাই সঠিক উত্তর করেছেন। এবার আমরা চলে আসি যে জন একজনের নাম, একটা ছেলের নাম। টেনিস, জন ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক, মানে সপ্তাহে, মানে সাধারণত যে কাজগুলো কোনো ব্যক্তি করে অথবা যদি কখনো কোনো টেন্স মার্কার না থাকে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয় সাধারণত, মানে প্রায়। এটা বোঝা যাচ্ছে যে সপ্তাহে 1-2 বার সে কি করে, 1-2 বার সে টেনিস খেলে। ওয়ান্স অর টুয়াইস এ উইক, তার মানে প্রতি সপ্তাহে, মানে একটা সপ্তাহে সে কি করে, প্রতি সপ্তাহে সে 1-2 বার টেনিস খেলে। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন? এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? তাহলে কি হবে এই প্রশ্নের উত্তর? সবাই বলে দেন কি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর অনেকে ডি করতেছেন। ও মাই গড, ডি উত্তর করতেছেন কি অনুযায়ী বলেন তো? ওয়ান্স আর টুয়াইস। এখানে দেখেন সব জায়গায় কি আছে? ইউজুয়ালি আছে। ইউজুয়ালি এখানেও আছে আবার কিন্তু এখানেও আছে। তাহলে এখানে 3 জায়গাতেই কি আছে? ইউজুয়ালি আছে। 3 জায়গাতেই কি আছে? ইউজুয়ালি আছে। আর ইউজুয়ালি থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে মানে এটাও বাদ। তাহলে এই দুইটা বাদ, কারণ এই দুইটা তো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এই দুইটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে জন ইউজুয়ালি প্লেস টেনিস। এই যে দেখেন এইখানে আমরা জানি যে যখন ভার্ব থাকে সাধারণত ভার্বকে যখন মডিফাই করে আমরা কিন্তু ভার্বের আগে অ্যাডভার্বটা বসাতে পারি। সুতরাং এইখানে দেখেন এখানেও প্লেস আছে, এখানেও প্লেস আছে, এখানেও ইউজুয়ালি আছে, এখানেও ইউজুয়ালি আছে। আমরা জানি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব থাকলে তার মাঝখানে সবসময় অ্যাডভার্ব বসাতে হয় বা অ্যাডভার্বিয়াল অফ টাইমটা বসাতে হয়। কিন্তু যেহেতু এখানে কি আছে? সরাসরি মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি জন ইউজুয়ালি প্লেস টেনিস।
না, এখানে আমরা কি করব, আমরা জন যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা পরে এটাকে বসাই দেবো, জন প্লেস ইউজুয়ালি টেনিস। না না, এটা আমরা কি করব, প্রথমেই বসাবো, এটাও হবে না। দেখেন আমরা জানি যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝখানে কিন্তু কি বসাতে হয়, অ্যাডভার্ব বসাতে হয়। কিন্তু যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, শুধু মেইন ভার্বের পূর্বেই আমরা এটা কি করব, এই অ্যাডভার্বটাকে বসায় দেব। এই অ্যাডভার্বটা আছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইমটাকে আমরা আগে বসিয়ে দেব। তাহলে প্লেস ইউজুয়ালি এটা আসলে মেলে না, হয়ও না, যেহেতু আমাদের ভার্বকে মডিফাই করতেছে অ্যাডভার্বটা, আমরা কখন খেলে, ইউজুয়ালি, সচরাচর। তাহলে জন ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। এই প্রশ্নের উত্তর হবে কি, খ হবে এই প্রশ্নের উত্তর। এইখানে একটা কনফিউশন দেখেন, এই আপনি ক আর ঘ বাদ দিতে পারতেছেন, আর এইখানে একটা কনফিউশন হয়ে যাচ্ছে যে দুইটা একই রকম আছে। তবে কোনো অসুবিধা নাই, আপনি সবসময় কি ফলো করবেন, যে মেইন ভার্বের পূর্বে, আমরা জানি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব থাকলে সাধারণত অ্যাডভার্ব গুলো তার মাঝখানে বসে। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে মেইন ভার্বের পূর্বে আপনি অ্যাডভার্বটা বসিয়ে দিন। তাহলে আচ্ছা, প্রশ্ন দেখেই আনসার দিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে তারা সবাই আলহামদুলিল্লাহ উত্তর পেরেছেন, মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আমরা চলে আসি তাহলে, জন ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ। এখন আমরা চলে আসি যে আমাদের ছোটবেলায় শিক্ষকরা একটা কথা সবসময় বলতেন, যে দুটি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য কর্মের জন্য হোয়েন দ্বারা সেন্টেন্স যদি যুক্ত হয়, তাহলে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা এটা তো সবাই জানি যে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য যাই হোক না কেন, এটা কিন্তু ইফ যুক্ত সেন্টেন্সেও জিরো কন্ডিশনাল হয়ে যায়। চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বা বৈজ্ঞানিক সত্য এগুলো থাকলে সবসময়, বা প্রবাদ বাক্য এগুলো থাকলে কি হয়ে যায় বলেন তো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। সুতরাং যেখানেই যাওয়া হোক না কেন, এই কয়টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত সত্য যদি হয়, তখন যা দ্বারা যুক্ত হোক আর যা কিছুই হোক না কেন, সবসময় সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই কথাটা মাথায় রেখে আমরা যদি পরের প্রশ্নটা সমাধান করি, তাহলে দেখেন, আই স্টিল ফিল ভেরি টায়ার্ড ড্যাশ ইন দা মর্নিং। মানে ইন দা মর্নিং মানে সকালবেলায় উঠলে, এই যে বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, মানে আই স্টিল ফিল ভেরি টায়ার্ড, এই যে অভ্যাসগত সত্য, যেটা যে সাধারণত সচরাচর যে কাজগুলো সবসময় হয়, সেটা হচ্ছে এই যে ইন দা মর্নিং, সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার কি হয়, এই যে ফিল ভেরি টায়ার্ড, খুব ক্লান্তি অনুভব করি। এটা কিন্তু সত্য, ঘুম থেকে যখন সবাই ওঠে, যে কোনো টাইমেই হোক, ঘুম থেকে উঠলে সবাই একটু দুর্বল অনুভব হয়, এটা একটা সত্য কথা, চিরন্তন সত্য। ঘুম থেকে উঠলে শিশু বলেন আর যুবক বলেন আর বৃদ্ধ বলেন, ঘুম থেকে উঠলে শরীরে কিন্তু সেই এনার্জিটা থাকে না, তার মানে এটা একটা চিরন্তন সত্য কথা। তাহলে এই যে ঘুম থেকে উঠলে আমার শরীরে একটু ক্লান্তি ভাব থাকে, এটা কোন টেন্স, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা হয়ে যাবে যে when I wake up, when দ্বারা যুক্ত হবে, এবং wake up প্রেজেন্ট, when I will এটা তো হবে না, while I wake up না, while I wake up হবে না, কারণ কি, while এর পরে যখন এরকম থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব, while এর পরে সাধারণত তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, বা যে টেন্সে থাকে ওই টেন্সের কন্টিনিউয়াস হয়ে যায়। অ্যাজ দিয়ে তো আসলে অর্থই হয় না, যেহেতু আমি ঘুম থেকে উঠি সকালবেলা, প্রতিদিন আমার ক্লান্তি হয়, এটা হয় না। এটার উত্তর হবে হচ্ছে আই স্টিল ফিল ভেরি টায়ার্ড, আমি এখনো ঘুম থেকে যখন উঠি, যে যখন, ইংরেজি কি, when I wake up in the morning। সুতরাং এই যে এই কথাগুলো আপনাদেরকে অবশ্যই কি হবে, মাথায় রাখতে হবে। এমএসটি মিম আপু লিখছি ইউজুয়ালি প্লেস। তাহলে এটা কি বুঝতে পারছেন? এটা যদি বুঝতে পারেন, আমরা এখন চলে যাই এই যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সেকেন্ড মানে স্লাইডে। এতক্ষণ কিন্তু আমরা ফার্স্ট স্লাইড নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট স্লাইডে ছিল কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে আমরা করব সেটা কি বুঝতে পারছেন? সেটা যদি বুঝতে পারেন তাহলে এইবার আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবার আমরা আসবো কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স মার্কার হচ্ছে নাও, রাইট নাও, নাও, রাইট নাও, at present, at this time অথবা at this moment, today, this season, this year, still, day by day, gradually, rapidly, year after year। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো থাকলে কিন্তু সর্বদা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
হয়, এইগুলাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মার্কার। এগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মার্কার। তাহলে এইগুলো হচ্ছে টেন্স ইন্ডিকেটরস, টেন্স মার্কার্স বা টেন্স ইন্ডিকেটরস, টেন্স মার্কার্স বা টেন্স ইন্ডিকেটরস। এইবার এটা থাকলে আমার অবশ্যই অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের এবং প্যাসিভের স্ট্রাকচারটা আমরা লিখে দিই। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আর প্যাসিভ যদি হয় তাহলে হয়ে যাবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এম ইজ আর এর যে কোনো একটা, অবশ্যই একটা বিং হবে প্লাস V3 হয়ে যাবে, মূল ভার্বে V3 হয়ে যাবে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচার। ক্লাসটা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমারটা হয়েছে বি। উর্মি বিশ্বাস ক্লিয়ার, মাশাআল্লাহ। কনফিউজ, বারবার আটকে যায়, ভুল হয়ে গেছে স্যার, কোনো অসুবিধা নাই। খ উত্তর করেছেন গোলাম রব্বানী ভাই, অনেকবার উত্তর করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন বিগত সালের প্রশ্নে আসছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি এবং সলভ করতে যাচ্ছি। দেখেন, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, আই গো টু বেড নাও, গুড নাইট। ধন্যবাদ। মানে আমি কি করতেছি, যে কাউকে বলতেছি আমি খুব ক্লান্ত, আমি এখন ঘুমোতে যাচ্ছি, তোমাকে শুভরাত্রি। তাহলে এটা কি হবে বলেন? তাহলে এই যে যেটা আছে এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি, এটা উত্তর করেন সবাই, সবাই উত্তর করেন যে আই অ্যাম টায়ার্ড, আই ড্যাশ টু বেড নাও, গুড নাইট। এটা কি হবে? সবাই উত্তর করে দেন, ঝটপট করে উত্তর করে দেন, ঝটপট করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে আসে আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই প্রশ্নটার উত্তর করে দেন একদম ঝটপট। এখন কোনো কমেন্ট নাই কেন? কোনো কমেন্ট নাই, দ্রুত দ্রুত করতে হবে কমেন্ট, বেশি সময় নেওয়া যাবে না, এইগুলোর জন্য বেশি সময় আমরা নিব না। সবাই দ্রুত উত্তর করে দেন, এই প্রশ্নটার উত্তর কি হবে? কি হবে এই প্রশ্নের উত্তর? সবাই উত্তর করে দেন, সবাই বলেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। অনেকে উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ। দেখা যাক, দেখা যাক, দেখি কারা কারা সঠিক উত্তর করতে পারে। কে কে সঠিক উত্তর করতে পারে আমরা সেটা দেখব, কে কে পারে সঠিক উত্তর করতে। বি উত্তর করছেন, আজকে চোখে কম দেখতেছি তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে, যেহেতু আমরা এখানে বলছি টেন্স মার্কার দেখতে হবে, টেন্স মার্কার আছে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমি যাচ্ছি, আমি যাচ্ছি অ্যাক্টিভ, এটাও কি অ্যাক্টিভ। তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইজ আর একটা ভার্বের সাথে আইএনজি। তাহলে আই অ্যাম গোয়িং টু বেড নাও, গুড নাইট। তাহলে যারা এটা উত্তর করেছেন আলহামদুলিল্লাহ সবাই সঠিক উত্তর করেছেন, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। কই আর কই আর কই কমেন্ট, আর কই? এত কম কমেন্ট করলে হবে? সবাই দ্রুত কমেন্ট করতে হবে, এগুলো তো পারা জিনিস, সবার জন্য পারার মতো প্রশ্ন। সবাই, তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাই। এটা যদি শেষ হয় তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। সবাই এই প্রশ্নটার উত্তর করেন। মিস্টার রিদওয়ান ইজ বিজি, হি ড্যাশ এ পেশেন্ট নাও। এই প্রশ্নটার উত্তর করেন সবাই, সবাই এটার উত্তর। তাহলে বলেন যে মিস্টার রেদওয়ান, এটা আপনারা অনেকেই পেরে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে আপনাদের কমেন্ট দেখে যে আপনারা বুঝতে পারতেছেন। তাহলে বুঝতে পারলে আমরা সেই নাও, দেখেন এখানে আছে নাও, আর নাও থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর যেহেতু সরি ডক্টর রেদওয়ান, তাহলে ডক্টর রেদওয়ান নিজেই কি করতেছে? পেশেন্ট দেখতেছে। এখানে রাইট নাও ছিল, তাহলে ইজ ইজ সিং, তাই না? তাহলে এটা হবে ক হবে এই প্রশ্নের উত্তর, ক হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা এখন কি করব? পরের প্রশ্নে চলে যাব। এই যে দেখেন আছে, আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও, আই ড্যাশ এ লেটার
টু মাই সিস্টার নাও, এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন? এই প্রশ্নটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? সবাই উত্তর করে জানান, কমেন্ট করে জানান, সবাই কমেন্ট করে জানান যে আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও, আই রোট এ লেটার, আই রাইট এ লেটার, আই হ্যাড রিটেন, আই অ্যাম রাইটিং। কি হবে এই প্রশ্নের উত্তর? এটা উত্তর করেন। আই অ্যাম গোয়িং, ইজ সিং। হ্যাঁ, এখন এই যে 9 নাম্বার প্রশ্নের উত্তর করেন সবাই, সবাই 9 নাম্বার প্রশ্নের উত্তর করে দেন যে আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও। তাহলে নাও যদি থাকে, নাও যদি থাকে তাহলে কোন টেন্স হবে? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে কিন্তু অপশনে এক জায়গাতেই আছে। এখন সবার কাছে এগুলো কি অনেক সোজা মনে হচ্ছে না? সবার কাছে সোজা মনে হচ্ছে কেন? কারণ দেখেন এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ করতে হয় কিভাবে, রাইট ফর্ম অফ করতে গেলে কোন কোন জিনিস মাথায় রাখতে হয়। ধরে নেন এই কথা যদি আমি এইভাবে বলতাম যে the work dash do the work dash do at this moment the work dash do at this moment। এখানে কি হবে আপনারা একটু বলেন তো, যে এতে হবে is doing, বিতে হচ্ছে is done, সিতে হবে আছে are doing, নাকি হবে ডিতে যে is being done। এই প্রশ্নটার উত্তর কি হবে? এটা ধরে নেন আমি দিলাম 10 নাম্বার। বলেন তো এই 10 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এটা একটু আপনারা উত্তর করে জানান তো কতটুকুন বুঝতে পারছেন যে আমি যে জিনিসটা ফোকাস করতে যাচ্ছি, আমি যেটা সার গো অ্যাক্টিভ প্যাসিভ ধরতে পারছি না, একবারে বুঝান প্লিজ। ফিরোজ হুসাইন ভাই, এই জন্য আরেকটা উত্তরে যে আমি কিন্তু আরেকটা জিনিস লিখে ফেলাইছি আপনাদেরকে বোঝানোর জন্য, ধরানোর জন্য। স্যার আনসার দিলাম, দেখেন না। ফারিজ রহমান অ্যান্সার দেখতেছি তো, সবারটা আসলে পড়তে পারতেছি না, সময় পাচ্ছি না। আপনারা মন খারাপ না করে এই যে দেখেন পানি পানি পানি, ফিরোজা বেগম আপু লিখছেন পানি, মনে হচ্ছে স্যার তুহা জাহান, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, লাকি বানু লিখছে অনেকবার আলহামদুলিল্লাহ, বুলবুলি আপু লিখছে পানি পানি পানি, যাক মাশাআল্লাহ। তাহলে ক্লিয়ার। শহীদ ইসলাম ভাই লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এইটার উত্তর কি হবে এবার একটু বলেন তো। দেখেন এটা আমরা দেখতেছি যে এখানে অ্যাট দিস মোমেন্ট আছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট আছে মানে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা বুঝলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে? দেখেন দা ওয়ার্ক মানে কাজটি কোনো কিছু করতেছে, কাজে কি কোনো কিছু ডু করতে পারে, মানে কাজে কি কোনো কিছু করতে পারে, নাকি অ্যাট দিস মোমেন্ট এখন বা এই সময়ে অ্যাট দিস মোমেন্টে কাজটা করা হচ্ছে, কাজে কোনো কিছু করতেছে নাকি কাজটি করা হচ্ছে। দেখেন এই দা ওয়ার্ক মানে কাজে কি কোনো কিছু করে নাকি কাজ করতে হয়। তার মানে এই কাজ কিন্তু সাবজেক্ট হলে এই যে ভার্বটা ডু, এই ডু মানে করা, কাজে কোনো কিছু করতেছে না বরং কাজ করা হচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে প্যাসিভ। এটা হচ্ছে কি প্যাসিভ। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ আছে। আর এটা তো অবশ্যই কাজ তো আনকাউন্টেবল, তার মানে সিঙ্গুলার। তাহলে আমরা জানি প্যাসিভ যখন থাকে, প্যাসিভ থাকলে কিন্তু তখন স্ট্রাকচারটা কেমন হয়? প্যাসিভের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে am অথবা is অথবা are এর যে কোনো একটা, এরপরে being প্লাস v3। তাহলে being প্লাস v3 যদি হয় তাহলে am is are এর কোনটা দিবেন? যেহেতু দা ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে অবশ্যই is দিবেন, is এর পরে being আর v3। তাহলে is being আছে, হ্যাঁ এই যে ডি তে আছে is being done। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ঘ। এখন যারা এই জিনিসগুলো আগে বুঝতেন না, এখন কি ক্লিয়ার হয়েছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম জিন্নাত আপু লিখছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, এক্স্যাক্টলি। এখন কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আপনারা একটু বলবেন জি স্যার ক্লিয়ার, এইবার বুঝতে পারছি যে আসলে খেলাটা কোথায় জমে। এখানে আই আর এখানে ছিল ভার্ব, ছিল কি রাইট, এখানে সব জায়গায় কি আছে রাইট। তাহলে আমি চিঠি লিখতেছি আমার বোনের কাছে, তার মানে সাবজেক্টেই এই কাজটা করতেছিল, এটা ছিল অ্যাক্টিভ।
এটা ছিল কি অ্যাক্টিভ, কিন্তু এটা কি অ্যাক্টিভে আছে না, এটা আছে প্যাসিভে, কারণ কাজে কোনো কিছু করে না, কাজ করা হচ্ছে, তাহলে এটা প্যাসিভ। ক্লিয়ার হলে সবাই একটু বলবেন জি স্যার আলহামদুলিল্লাহ, এখন আমরা বুঝতে পারছি, আমরা এখন ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটা উত্তর করেন যে ইটস 10 AM নাও, ইটস 10 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই, ইস্টার্ন স্কাই, পূর্ব আকাশে সূর্য উঠতেছে, মানে ইট ইজ 10 AM নাও, এখন কয়টা বাজে, এখন 10টা বাজে। দ্য সান ইন দ্য ইস্টার্ন স্কাই, মানে পূর্ব আকাশে সূর্য কি হচ্ছে, আলো দিচ্ছে, তাই না? তাহলে আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করে দেন। এটা কিন্তু আপনারা সবাই পারবেন, এই প্রশ্ন নিয়ে আমরা ব্যাখ্যা যাচ্ছি না বেশি একটা, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। যেহেতু এখানে এখন বলা আছে যে এখন কয়টা বাজে, এখন বাজে 10টা, তার মানে পূর্ব আকাশে সূর্য মানে আলো দিচ্ছে, সূর্য শাইন, সূর্য উঠতেছে না কিন্তু সূর্য আলো দিচ্ছে। 10টায় তো সূর্য আলো দেয়, তাই না? তাহলে আলো দিচ্ছে 10টায়, পূর্ব আকাশ থেকে সূর্য আলো দিচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট কি, এই যে সানের কাজটা 10টার দিকে কি চলমান নাকি দেওয়া হয়ে গেছে, না দিচ্ছে, আলো দিচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আর সূর্যতেই তো আলো দিচ্ছে, তার মানে অ্যাক্টিভ, সূর্যতেই তো আলো দিচ্ছে, তার মানে অ্যাক্টিভ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ হলে এই প্রশ্নের উত্তর হবে খ। হ্যাজ বিন শাইনিং, না এটা হবে না, হ্যাড বিন তো হবেই না, শাইন্স তো এটা তো প্রেজেন্ট টেন্স হলে হতো, এখানে যে সময়ের কথা লেখা আছে 10টার সময় আলো ছড়াচ্ছে বা আলো দিচ্ছে, সুতরাং এটা একটা চলমান ঘটনা, চলমান, চলমান, আর চলমান হলে কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর হ্যাজ বিন শাইনিং, হ্যাজ বিন বা হ্যাভ বিন তো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে গেলে কি লাগে, এই হ্যাভ বিন বা হ্যাজ বিন হতে গেলে ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স প্লাস টাইম থাকতে হয়, কিন্তু তা তো এখানে নাই, সুতরাং এটাও হবে না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। পানি পানি, রেবেকা সুলতানা আপু লিখেছেন পানি পানি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে আমরা এখন পরের প্রশ্ন চলে যাই, যে দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। আচ্ছা, তাহলে এই বেবি এখন ক্ষুধার্ত, তাই সে কি করতেছে, যেহেতু এখানে কি আছে, একটা নাও আছে, এই যে দেখেন এইগুলো কিন্তু এমন না যে আমি বানিয়ে বানিয়ে নিজের মন মতন গল্প গড়ে গড়ে আপনাদের সামনে নিয়ে এসেছি, না, এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা 2004 সালে আসা প্রশ্ন, একটু আগে আসছে, বাট এটা কিন্তু আসা প্রশ্ন। দেখেন, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ, অ্যাক্টিভ কিভাবে বুঝলাম, অ্যাক্টিভ কিভাবে বুঝলাম, ক্রাই মানে কান্না করা, তা ক্রাই মানে যদি কান্না করা হয় তা বেবি তো কাঁদতে পারে, বেবি তো কাঁদতেছে, তার মানে অ্যাক্টিভ। আর এটা কি, এই সেন্টেন্সটা এটা সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার। তাহলে আমি যে তিনটা জিনিস আপনাদেরকে প্রথমে ফোকাস করেছিলাম যে কি কি জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি এখন বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে টেন্স, প্রথমে কি টেন্স, দেখেন এই যে টেন্স, 1 নম্বরে আমি বলছিলাম টেন্স, 2 নম্বরে দেখতে হবে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এরপর 3 নম্বরে দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এই যে এই তিনটা জিনিস যদি আপনি বুঝে কখনো এটা সমাধান করেন, জীবনেও আপনার রাইট ফর্ম অফ ভার্বস আর ভুল যাবে না, ঠিক আছে? তাহলে ইজ ক্রাইং হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি ইজ ক্রাইং। ওই মিউট করে দেন। তাহলে অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা, এখানে কিন্তু তাহলে আপনারা মনে হয় আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারলে আমরা এখন চলে যাই আমাদের, এই যে আরো একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। আমরা জানি হোয়াইন বা হোয়েলের নিয়মে, হোয়াইল বা হোয়েন এর নিয়মে কি করতে হয়, যে যখন সিকোয়েন্স অফ টেন্স থাকে, সিকোয়েন্স অফ টেন্স থাকে,
আগে যে টেন্স থাকে হোয়াইল বা ওয়েন এর পরে ওই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আমরা জানি যে হোয়াইল বা ওয়েন এর ক্ষেত্রে সাধারণত যে এই পাশে যে টেন্স থাকবে প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, প্রেজেন্ট বা পাস্ট যাই হোক না কেন ওই পাশে তার কন্টিনিউয়াস হয়, ওইটারই কন্টিনিউয়াস হয়। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে আপনারা দেখেন তো এখানে কি আছে, ডু নট মেক, ডু নট আছে কোন টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট। এটা কিসে আছে, এটা এই পাশে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ওই পাশে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এটা যে প্রেজেন্টে আছে পাস্টে নাই, প্রেজেন্টে আছে, সুতরাং ওইখানে প্রেজেন্টের কন্টিনিউয়াস হবে। তা প্রেজেন্টের যেহেতু কন্টিনিউয়াস হবে তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো? এই প্রশ্নের উত্তর হবে ইজ স্লিপিং। আপনার এখন আর অর্থ দেখা লাগতেছে না। আর ফাদার স্লিপ করতেছে, অ্যাক্টিভেই আছে, এটা অ্যাক্টিভেই আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, এবং এটা যেহেতু সিঙ্গুলার আছে ইজ হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে যে না আপনারা আলটিমেটলি ক্লাস খুব ভালো লাগতেছে। সাথী আক্তার লিখছে, স্যার আপনার বোঝানোর টেকনিক অসাধারণ। শামিমা খাতুন লিখছে, বা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন জল পানি ওয়াটার, রেশমি ঋষিয়াপু লিখছে জল পানি ওয়াটার। স্যার কিভাবে পড়লে পাস করবো একটু বলবেন? খাদিজা আক্তার, এই যে যেভাবে বুঝায় আপনাদেরকে দেখাচ্ছি। কাজল লেখাস, আগে ইংরেজি বই পড়তে গেলে বলতাম পরে পড়বো, আর এখন বাংলা অন্যান্য বই পড়ি, আর এখন আগে হয় পরে পড়বো, আগে বাংলা অন্যান্য বই পড়ি, আর এখন মনে হয় আগে ইংরেজি বই পড়ি, তাই নাকি? বা মাশাআল্লাহ, খুব সুন্দর কথা লিখেছেন। এটা আসলে ইন্সপিরেশন আমাদের জন্য। আমরা এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে বিগত সালে আসা প্রশ্ন দিয়ে এবং এটা কিভাবে সমাধান করতে হয় এটা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা করতে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় খুব নিকট ভবিষ্যৎ। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও সাধারণত নিকট ভবিষ্যৎ যদি হয় সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে নিকট ভবিষ্যৎ, তাই না? ধরে নেন যে আমরা এরকম কথা অনেক ক্ষেত্রে বলে থাকি না যে আগামীকাল আমি একটা কাজ করতে যাচ্ছি, মানে খুব নিকট ভবিষ্যৎ যে এই কাজটা আমি আগামীকাল করতে যাচ্ছি, একটু পরেই আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, বা ধরে নেন যে এই ধরনের আমরা অনেক কথা কিন্তু বলে থাকি। যদি নিকট ভবিষ্যতে কোনো কাজ করবো বলে মনে হয় সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখলে মনে হয় সবাই বুঝতে পারবো। এই যে দেখেন লেখা আছে উই ড্যাশ the car to Sylhet next month because the journey takes too long। তার মানে আমরা গাড়িটি নিচ্ছি মানে নেক্সট মান্থ, পরের মাসেই গাড়িটা আমরা নিচ্ছি, কারণ কি হবে? বিকজ দ্য জার্নি টেক্স টু লং, মানে আমরা অনেক বেশি দিন ধরে বা অনেক সময় ধরে আমরা জার্নিটি করি বা করবো। ঠিক আছে, টেক্স টু লং, যেহেতু আমাদের ভ্রমণটা অনেক সময়ে, তাই আমরা খুব দ্রুতই একটা গাড়ি নিচ্ছি, বা পরের মাসেই আমরা বলতেছি না যে পরের মাসেই আসতেছি, পরের মাসেই এই কাজটা করতেছি, কালকেই দেখতেছি তোমাকে, ঠিক আছে, দেখতেছি। এই যে কথাগুলো এটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এই যে নিকট ভবিষ্যৎ এরকম যদি কখনো লেখা থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিতে পারি। সেক্ষেত্রে আর কিন্তু আমরা উই টেক নট, এটা তো হতেই পারে না। দেখেন অপশন দেখেন, উই টেক নট এটা হতে পারে না। উই ডু নট টেক, না আমরা নিব না, কারণ নিকট ভবিষ্যৎ হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। আর উড নট টেক, উড নট তো আর আসবেই না, তাহলে তো পাস্টে হয়ে গেল, উড নট হলে তো পাস্ট হয়ে গেল। সুতরাং উই আরেন্ট টেকিং দ্য কার টু সিলেট নেক্সট মান্থ, নিচ্ছি না। আচ্ছা, বলতেছে যে আমরা সামনের মাসে বা পরের মাসে গাড়িটা নিচ্ছি না, বিকজ দ্য জার্নি টেক্স টু লং, মানে জার্নিটা হবে অনেক দিনের, যার কারণে আমরা কোনো সামনের মাসে গাড়ি নিচ্ছি না। তাহলে নিকট ভবিষ্যৎ যদি কখনো বোঝায় সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু লেখা যায়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এভাবেও ব্যবহার করতে পারি। এটা একটা এক্সেপশনাল ইউজ, এটা নিয়ে বেশি টেনশনের কিছু নাই। যেরকম অ্যাপারেন্টলি সুচি ম্যারিড ইন মে বাট শি হ্যাজন্ট ইনভাইটেড মি, মানে তার মে মাসে বিয়ে হতে যাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে বলি না যে তার বিয়ে হয়ে যাচ্ছে অথচ আমরা জানতেছি না, মানে বিয়ে হয়নি, হবে, কিন্তু আবার বলতেছি বিয়ে হয়ে যাচ্ছে।
ওইখানে এত বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে অথচ আমরা জানি না। এই যে কথাগুলো যে হতে যাচ্ছে, কিছু একটা হবে হবে ভাব সেরকম, কিন্তু আমরা এখনো এখানে কিন্তু এরকম অ্যাপারেন্টলি মানে মানে বোঝা যাচ্ছে স্পষ্টতই সুচি ড্যাশ ম্যারিড, মানে সুচি বিয়ে করতে যাচ্ছে, সুচির বিয়ে হচ্ছে এরকম একটা ভাব ইন মে, বাট শি হ্যাজেন্ট ইনভাইটেড মি, কিন্তু সে আমাকে দাওয়াত করলো না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি একজন গোছানো মানুষ, বুঝলাম না, আচ্ছা যাই হোক, কেউ প্রশ্ন করেছেন জানি না, এটার ক্ষেত্রেও আমরা কি করতে পারি? ইজ গেটিং ব্যবহার করতে পারি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যে বিয়ে করতে যাচ্ছে মে মাসে, কিন্তু এখনো আমরা জানি না। যে দে ড্যাশ টু এ কনসার্ট টুমোরো, মানে তারা আগামীকাল একটা কনসার্টে যাচ্ছে, মানে এরকম নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ যদি হয়, সেখানে যদি কোনো ফিউচার টেন্স এরকম না থাকে, সরাসরি ফিউচার টেন্স অপশনে না থাকে, তখন কিন্তু আপনারা এটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই ব্যবহারটা হয়তো অনেকে এটা আসলে এক্সট্রা আমরা যুক্ত করে দিয়েছি এই জন্য যে অনেকে মনে করে যে এই যে টুমোরো আছে অবশ্যই কি হবে? ফিউচার হবে। ফিউচার নাই, এখন আপনি কোনটা দিবেন? ফিউচার নেই, এখন আপনি দিবেন কোনটা? অনেকে কনফিউজড হয়ে যায়। আপনাদের জন্য আর নয় কনফিউশন, আপনারা সবাই এখন উত্তর করে দিবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে নিকট ভবিষ্যৎ কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে এরকম সময়ের কথা যদি উল্লেখ থাকে, তখন ফিউচার না থাকলে ওটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে পারি। যে আমরা আগামীকাল ঢাকায় একটা কনসার্টে বা কনসার্ট টুমোরো, আমরা আগামীকাল একটা কনসার্টে যাচ্ছি। এই যে কথাগুলো যাচ্ছি, তাহলে যাবো আর হচ্ছে যাচ্ছি, যে কালকে আসতেছি, কালকে যাব বা কালকে আসবো, সেটা না বলে আমরা অনেক ক্ষেত্রে বলি না যে আমি কালকে আসতেছি, আগামীকাল আসতেছি। এই যে কথাগুলো, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? এই বিষয়টা যদি ক্লিয়ার হয়, সারোয়ার মোর্শেদ শাওন ভাই বলছে শেষের নিয়মটা নতুন জানলাম। দেখেন এইখানে এসে অনেকে কনফিউজড হয়ে যাবে যে এখন আমি কি দেব। এখন অবশ্যই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আশা করি আপনারা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সুন্দরভাবেই বুঝে গেছেন। এরকম যদি ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে আমাদের এই টিউটোরিয়ালের পেজে করতে চান, তাহলে নিশ্চয়ই আমাদের প্রয়োজন আপনাদের সাপোর্ট। আপনারা কে কে শেয়ার করেন নাই, এখনো শেয়ার করেছেন? ক্লাসটা কিন্তু আরো অনেকক্ষণ হবে, আরো অনেক, আজকে কিন্তু অনেক বড় একটা ক্লাস নেব। আপনারা এতক্ষণ থাকবেন তো? বড় একটা ক্লাস হবে, যে আমরা যেহেতু একটা টপিক ওয়াইজ ক্লাস করতেছি, সুন্দর একটা ক্লাস করতেছি, আমরা অনেক বড় একটা ক্লাস আজকে নিব। কারণ টপিক তো আর হুট করে যে কোনো জায়গায় শেষ করে দেওয়া যায় না, একটা সিকোয়েন্স আছে, একটা জায়গায় যে শেষ করতে হয়, সেই জায়গায় শেষ করলে পরের দিন আবার ওইখান থেকে শুরু করা যাবে, তাই না? এই জন্য সুন্দর একটা ক্লাস হবে। আপনারা সবাই একটু প্লিজ শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আর এই ধরনের ক্লাস আপনারা আসলে চান কিনা, আর আপনারা এই ধরনের ক্লাস যদি লাইভে অনেকে মিস হয়ে যায়, দেখতে পারেন না, যারা দেখতে পারেন না তারা দেখেন আমাদের কিন্তু এই যে কি আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এই যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যে টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল লিখে সার্চ দিবেন, দেখবেন যে টিউটোরিয়াল আমাদের অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউবে। ইউটিউবে টিউটোরিয়ালের যে চ্যানেলটা আছে, এই টিউটোরিয়াল চ্যানেলে আপনি গেলে আমাদের সকল ভিডিও কিন্তু একদম প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে। এই যে ক্লাসগুলো, এই ধরনের ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস বা অন্যান্য সকল ক্লাস আপনারা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে হলে আপনার কোনো ঝামেলা নাই, আপনি টেনে টেনে সুন্দর করে মন মতো কত মিনিট কখন কোথায় দেখেছেন সেগুলো মানে মনে রেখে আবার পরবর্তীতে দেখতে পারবেন। আবার ফেসবুকের ভিডিও দেখা যাচ্ছে 1 মাস পরে কি হয়, চলে যায়, 1 মাস পরে থাকে না, কিন্তু আপনার ওই ইউটিউবের ভিডিও কিন্তু সব দিন আপনার এখানে রেকর্ডেড থেকে যাবে। সুতরাং পেইড ব্যাচের মতো রেকর্ডেড ক্লাস কিন্তু আপনি ইউটিউবে আমাদের পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের ক্লাস পেতে চাইলে আপনারা অবশ্যই স্যার আমাদের, আচ্ছা শেয়ার ডান। তাহলে জাকিয়া আক্তার মিতু আপু লিখছেন জাকিয়া রশিদ, থাকবো স্যার, হ্যাঁ করছি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য আর একটা সুখবর আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি, যে ইংলিশ যেহেতু আমাদের দেশের একটা বড় সমস্যা বা বলা যায় যে ভয়ানক সমস্যা, এই ভয়ানক সমস্যার বিষয়টা নিয়ে আমাদের এই টিউটোরিয়ানে কিন্তু একজন নতুন মুখ আসতেছেন, নতুন মুখ। আর সেটাকে আমি নতুন মুখে না বলে বলতে পারি যে গর্বিত ফেস, গর্বিত মুখ, ঠিক আছে, গর্বিত মুখ।
ঠিক আছে, বিখ্যাত বলা যায়, বিখ্যাত ক্যারেক্টার, বিখ্যাত একটা মুখ আপনাদের সামনে আসতেছে। সেই বিখ্যাত মুখটা কি জানেন? কে বলতে পারেন আপনারা? এই ইংলিশের সারা বাংলাদেশের, মানে পুরো বাংলাদেশের ভিতরে ইংরেজির একজন বস শিক্ষককে আমরা নিয়ে আসতেছি। মানে আপনারা অনেকে বলতে পারেন, অনেকে আমাকে অনেক সময় কমেন্ট করেন যে স্যার আপনি ভালো পড়ান, বা মানে আমি আমার জায়গা থেকে যতটুকুন পারি শেয়ার করি আপনাদের সাথে। আপনারা অনেকে জানতে চান যে স্যার আপনি কিভাবে শিখেছেন এই জিনিসগুলা, বা আপনার মাথাটা আমাদেরকে দিয়ে দেন। এখনো দেখলাম অনেকগুলো কমেন্ট অনেকে করেছেন যে স্যার আপনার মাথাটা আমাদেরকে দিয়ে দেন। তো এই যে মাথা, এই মাথার যে ক্রিয়েশন, এই যে মনে করেন যে ইংরেজি আপনাদেরকে দেখাচ্ছি, বা ম্যাথমেটিক্স এর ক্লাসগুলোতে আমিও চেষ্টা করি দু একটা ক্লাস নেওয়ার, বা অন্যান্য বিষয়ে যত যা কিছু শেখা, এটা তো আমি কোনো না কোনো মানুষের কাছ থেকে শিখছি। আজকে আপনাদের যে মানুষটাকে আমি বলবো কথা, যে নতুন মুখ বা গর্বিত মুখ বা বিখ্যাত যে মানুষটা, সেই মানুষটার কাছ থেকে আমি নিজেই ইংরেজি শিখেছি। মানে ইংরেজি শেখার যে আগ্রহ, মানে তিনি আমার শিক্ষক। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে একই প্ল্যাটফর্মে শিক্ষক এবং শিষ্য, মানে গুরু এবং শিষ্য, গুরু শিষ্যের এমনি ধারা, যেমন চাঁদের কোলে ঘুমায় তারা। এই যে গুরু এবং শিষ্য একই প্ল্যাটফর্মে আপনাদের সুন্দরভাবে শেখানোর যে শেয়ার করার যে মন মানসিকতা, সেটা কিন্তু আপনার টিউটোরিয়ালে পেয়ে যাচ্ছেন আমার গুরুকে, আমার শিক্ষক, শ্রদ্ধেয় মানে দেশ বিখ্যাত ইংরেজির স্বনামধন্য মানে একজন শিক্ষক যদি বলা হয় তাহলে তিনি একজনই। সেই মানুষটা হচ্ছে আমাদের মীর জালাল সুমন স্যার। মীর জালাল সুমন স্যার। তিনি হচ্ছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে যে আনলক ইংলিশ উইথ সুমন লিখে সার্চ দিলে দেখবেন যে সেই চ্যানেলটা কি চ্যানেল আর তার ক্লাস। এবং তিনি কিন্তু আমাদের টিউটোরিয়ালে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ এখন থেকে আমাদের ইংলিশের কোর্সে তিনি করাবেন। আমি নিজে তার ক্লাস করে ইংরেজি শিখেছি। ইংরেজির প্রতি যে ভালো লাগা, এই ভালো লাগাটা তৈরি হয়েছে তার মাধ্যমে। তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক মীর জালাল সুমন স্যার কিন্তু আমাদের টিউটোরিয়ালের সাথে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ তিনি কিন্তু এখন থেকে নিয়মিত আপনাদের সাপোর্ট দিবেন ইংলিশ সেশনে, এবং আমরাও চেষ্টা করব আমাদের জায়গা থেকে। তবে আমার শ্রদ্ধেয় শিক্ষক কিন্তু চলে এসেছেন আপনাদের মাঝে ইনশাআল্লাহ। উনি আজকে কিন্তু লাইভে এসেছিলেন, এবং আগামীতে ধারাবাহিকভাবে তিনি আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দিবেন। তো এই মীর জালাল সুমন স্যারের ইংলিশ ক্লাস, তার ফাউন্ডেশন কোর্স, ইংলিশ কোর্স আপনারা যারা করতে চান অবশ্যই আমাদের টিউটোরিয়ালের সাথে কানেক্টেড থাকবেন। তো আমি বলবো যে আমাদের মীর জালাল সুমন স্যার, আপনারা কি মীর জালাল সুমন স্যারকে চেনেন কিনা আমি জানি না। এই যে দেখেন, এই লোকটাকে কি আপনারা চেনেন? বাংলাদেশের ওয়ান পিস বলা যায়, ওয়ান পিস। দেখেন মীর জালাল সুমন, ইনি হচ্ছে আমার ইংরেজির গুরু, যার কাছ থেকে মোটামুটি ভাবে আমি অনেক কিছু শিখেছি। মেইনলি ইংরেজি যে শেখার প্রতি ভালো লাগা, বাংলাদেশে যারা ক্লাস করান তাদের ভিতরে ইনি একজন আইকন। মানে এই ব্যক্তিটা বাংলাদেশে একজন আইকনিক ক্যারেক্টার ইংরেজির জন্য। তো এই ব্যক্তিটা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন, ইনশাআল্লাহ যুক্ত হয়েছেন অলরেডি। সুমন স্যারের, মীর জালাল সুমন স্যারের ক্লাস আমরা সবাই করেছি, আমি নিজেও করেছি, এখনো করি। স্যার একজন মানে বাংলাদেশে ইংরেজির কিংবদন্তি বললে ভুল হবে না, সেই স্যার কিন্তু আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তো এটা অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভ সিগন্যাল। আর আমাদের যে ইংরেজির কোর্স সহ অন্যান্য যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে যারা এখনো ভর্তি হন নাই তাদের জন্য বলবো আপনারা প্লিজ, এখনো সময় আছে, আমাদের যে বিভিন্ন ধরনের অফার চলতেছে এই অফারে আপনারা ভর্তি হয়ে যাবেন। যারা ভর্তি হতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন যে স্যার আমরা ভর্তি হতে চাই। আচ্ছা, তাহলে আমরা এখন এটা করি, ঠিক আছে? যে এটা আমরা দুইটা করে ফেলেছি অলরেডি, আমাদের আরো স্লাইড বাকি আছে। যে কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে সেটা কোন টেন্স হয়? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আপনাদেরকে একটু বলে দিই। প্রেজেন্ট পারফেক্টের কিন্তু দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যাক্টিভের, একটা হচ্ছে
প্যাসিভের, ঠিক আছে, অ্যাক্টিভের এবং একটা হচ্ছে কিসের, প্যাসিভের। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার যেটা, অ্যাক্টিভের স্ট্রাকচারে হচ্ছে সাবজেক্ট প্লাস অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কি থাকবে, V3। আর যদি প্যাসিভে থাকে তাহলে অবশ্যই কি হবে, এই জায়গায় এক্সট্রা একটা জিনিস যুক্ত হবে, যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ এর তো একটা আছেই, এর তো একটা আছেই, সাথে একটা বিন প্লাস V3 হবে, বিন প্লাস V3। তার মানে যখন প্যাসিভ হয়ে যাবে তখন এখানে কিন্তু একটা কি হচ্ছে, এখানে একটা বিন হয়ে যাচ্ছে, বিন এক্সট্রা চলে আসতেছে। এই কথাটা আমরা মাথায় রাখবো। আর এই যে যে অ্যাডভার্বিয়াল গুলো আছে এগুলো আমরা মনে রাখবো। আমরা চলে যাই এখান থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো। দেখেন, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা একটু করে দেন, সবাই 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 একটু উত্তর করে দেন, সবাই উত্তর করে দেন, এই প্রশ্নটার উত্তর কি হবে। তো আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন সবাই, দেখি কারা পারেন। জাস্ট আজকে দেখেছি, হ্যাঁ অনেকে দেখেছেন, আজকে লাইভ ক্লাস দেখছি, বা মাশাআল্লাহ স্যার স্যারকে ইউটিউবে দেখে আসলাম সার্চ দিয়ে। আচ্ছা, জি স্যার, সুমন স্যারের একটা লাইভ দেখেছি, যে আমার প্রিয় স্যার, হ্যাঁ সুমন স্যার মানে অন্যরকম একজন শিক্ষক, অন্য লেভেলের একজন শিক্ষক, ঠিক আছে। আচ্ছা, তো কালকে সকল বিষয় রাজিয়া সুলতান আপু ঠিকই বলেছেন, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কিন্তু কন্টেন্ট ছিল, এখানে অনেকে নাও দেখে ঘাবড়া যাইতে পারে, এখানে কিন্তু শুধু মানে সরি জাস্ট আছে, দেখেন জাস্ট, তাহলে জাস্ট নাও, ইয়েট এবার অলরেডি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো হ্যাজ আছে, এখানে কি হয়ে যাবে, V3 হবে এই প্রশ্নের উত্তর। হ্যাজ প্লাস এখানে কি হবে, V3। তাহলে এই জাস্ট আছে, জাস্ট থেকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে সাবজেক্ট প্লাস এই যে হি হ্যাজ তো আছেই, এটা গন হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা পরের প্রশ্ন চলে যাই, আমরা এখন পরের প্রশ্ন চলে যাচ্ছি। আপনারা এটা উত্তর করেন যে হি ড্যাশ আউট জাস্ট নাও, এটা আপনার উত্তর করে দেন, হি ড্যাশ আউট জাস্ট নাও, এই প্রশ্নের উত্তর কি হবে, সবাই উত্তর করেন, হি ড্যাশ আউট জাস্ট নাও। তাহলে জাস্ট নাও যদি থাকে আপনারা একটু কত নাম্বার প্রশ্ন এটা লিখে তারপরে উত্তর করবেন, ঠিক আছে। কত নাম্বার প্রশ্ন সবাই উত্তর করেন, কত নাম্বার প্রশ্ন এটা লিখে, এটা হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বারের উত্তর কোনটা এটা একটু বলবেন, ঠিক আছে। ওয়ালিদ হাসান লিখেছেন এ লিখেছেন, জান্নাতুল মাওয়া 16তে এ লিখেছেন। আচ্ছা, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন সবাই, রুলসটা আর একবার বলেন স্যার। শারমিন সুলতানা, আসলে তাহলে দেখেন যে এখানে জাস্ট নাও আছে, আমরা জাস্ট নাও দেখে কি বুঝতে পারতেছি, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে আছে। আর প্রেজেন্ট পারফেক্টে থাকা মানে এটা যেহেতু সেই গিয়েছে, অ্যাক্টিভে আছে, এই প্রশ্নের উত্তর হবে গ, এই প্রশ্নের উত্তর হবে কি গ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, হ্যাজ গন, অনেকেই উত্তর করেছেন, বৃষ্টি চক্রবর্তী, আলী আকবর ভাই, রেহানা, তারপরে সুমাইয়া আক্তার, রেহানা আসাদ। যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ারের পরিমাণ আজকে এত কম, মনটা খারাপ হয়ে গেল, মনে হয় শেয়ারই করেন নাই আপনারা আজকে কেউ, আর কমেন্টও করতেছেন না, রিয়াক্টও ইউজ করতেছেন না, এটাই তো খারাপ লাগা। আচ্ছা ঠিক আছে, আপনারা ফ্রিতে শুধু ক্লাস করেন, আপনাদের কোনো কিছু করতে হবে না। এই প্রশ্নটার উত্তর করেন। দেখেন এখানে কি আছে, যে দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট, তাহলে ইয়েট আছে, ইয়েট সাধারণত একটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো ইয়েট সাধারণত কি হয়, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, যে এখনো পর্যন্ত ইয়েট হচ্ছে একটা কি, সাধারণত এটা কিসে ব্যবহৃত হয়, নেগেটিভ সেন্টেন্স। আর ইয়েট থাকলে কোন টেন্স হয়, ইয়েট থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টের মার্কার। তো প্রেজেন্ট পারফেক্ট এখানে আছেই, এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, আছে প্রেজেন্ট পারফেক্টে আছে দুইটা, হ্যাভ রিটেন, হ্যাভেন্ট রিটেন। যেহেতু এটা নেগেটিভ, তাহলে এখানে এই প্রশ্নের উত্তর হবে ঘ, এই প্রশ্নের উত্তর হবে কি ঘ। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হবে ঘ। সবাই উত্তর করেন, সবাই
স্যার আমি আজ 5-6 মাস টিউটোরিয়ালে ক্লাস করি কিন্তু একটাও পারি না। সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই আপনি কি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট? পেইড ব্যাচের স্টুডেন্ট হলে একটু জানাবেন যে কততম ব্যাচে আছেন, আপনাকে নিয়ে আমরা মানে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা এরকম যারা আছেন যে এখনো অনেক সমস্যা আছে, আচ্ছা তাহলে অনলাইন, আচ্ছা তো ঠিক আছে, আমরা এখন এটা মনে হয় সবাই বুঝতে পারছি। পরের প্রশ্নে চলে যাই যে উই হ্যাভ নেভার ড্যাশ এ কার। উই হ্যাভ আছে, এই প্রশ্নটার উত্তর কি হবে একটু দেখি। এটা আপনারা, এটা একটু টেকনিক্যাল কোশ্চেন, এটা একটু টেকনিক্যাল প্রশ্ন, আপনারা দেখি কে কে উত্তর করতে পারেন। এখানে কিন্তু এই যে দেখেন এখানে নেভার আছে, নেভার মানে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু উত্তর কি হবে বলেন? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। আচ্ছা, আর এটা যদি প্যাসিভ হয়, প্যাসিভে এটা হচ্ছে অ্যাক্টিভে, আর প্যাসিভ হলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, বিন প্লাস ভি থ্রি। জাস্ট বিনটা এক্সট্রা আসে যখন প্যাসিভে থাকে, ঠিক আছে? যখন প্যাসিভে থাকে তখন এই বিনটা আসবে কিসে? এক্সট্রা আসবে প্যাসিভে থাকলে। তাহলে এই প্রশ্নটার উত্তর করেন তো আপনারা, দেখি কারা পারেন এটা। রায়হান তালুকদার, পেইড ব্যাচের ছাত্র, কত নাম্বার ব্যাচের ভাই একটু বলে দিন, কত নাম্বার ব্যাচের? আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই বলছে নেগেটিভ হলো কেন? নেগেটিভ হলো এই জন্য যে ইয়েট শব্দটা এখনো পর্যন্ত কিছু করে নাই। ওই শব্দটা যেরকম লিটিল, তারপর সেলডম, হার্ডলি, এই জিনিসগুলো সবই হচ্ছে নেগেটিভ শব্দ। ইয়েট একটা নেগেটিভ শব্দ, কারণ এটা সাধারণত সবসময় বোঝায় যে এখনো পর্যন্ত কেউ করে নাই এমন অর্থে, এখনো পর্যন্ত করে নাই এমন অর্থে ইয়েট ব্যবহৃত হয়, এখনো পর্যন্ত করে নাই এমন অর্থে, ঠিক আছে? তাহলে এখানে অনেকে ডি উত্তর করতেছেন, আরে ডি কি উত্তর হবে? আচ্ছা, নেগেটিভ, ওই যে নেগেটিভ শব্দ আমি বললাম, ইয়েট হচ্ছে নিজেই একটা নেগেটিভ শব্দ, যে সাধারণত না অর্থে এটা ব্যবহৃত হয়, যে এখনো পর্যন্ত কেউ করে নাই। ডি উত্তর করতেছেন আপনারা, হাই হাই। তাহলে এটা প্রেজেন্টের হ্যাভ তো অলরেডি রয়েছে এখানে, এই দেখেন এখানে তো হ্যাভ অলরেডি রয়েছে। হ্যাভ যদি থাকে এখানে জাস্ট ভি থ্রি হবে, এখানে কি হবে? জাস্ট ভি থ্রি হবে। আপনারা তো গুলাই ফেলছেন, এই যে দেখেন একটু প্রশ্ন এলোমেলো হলে আপনারাও এলোমেলো হয়ে যান। এখানে ভি থ্রি হবে। তা ভি থ্রি যদি হতে হয়, হ্যাভ তো আর ভি থ্রি না, হ্যাভ তো ভি থ্রি না, উইল হ্যাভ তো আর ভি থ্রি না, হ্যাভ তো অলরেডি ওই জায়গায় রয়েছে, তাহলে এটাও হবে না, হ্যাড হবে এই প্রশ্নের উত্তর, হ্যাড। হ্যাড কেন হবে আপনাদেরকে আমি একটু এটা বলে দিই। দেখেন ভার্বের আমরা জানি যে ভার্ব জিরো, ভি জিরো, একটা আছে ভি ওয়ান, আর একটা আছে ভি টু, আর একটা হলো ভি থ্রি। এগুলো আপনাদেরকে আমি একদিন বলেছিলাম, আবার বলি। যেরকম হ্যাভ হচ্ছে মূল ভার্ব, হ্যাভ হচ্ছে একদম অরিজিনালটা, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে এর ভি টু, আর হ্যাড হলো এর ভি থ্রি। তাহলে হ্যাভ, হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। তাহলে এইখানে যে হ্যাড বসছে এটা হচ্ছে ভি থ্রি, এটা কি? হ্যাড হচ্ছে ভি থ্রি, হ্যাড হলো ভি থ্রি, এই হ্যাডটা কি? ভি থ্রি, হ্যাভ এর ভি থ্রি। তাহলে এই যে হ্যাভ আছে না এখানে, তাহলে হ্যাভ এর পরে এখানে ভি থ্রি বসাতে হলে এখানে ভি থ্রি একটাই আছে, সেটা এই যে ভি থ্রি, আর কোনোটা ভি থ্রি নাই। তাহলেই এটা হবে এই প্রশ্নের উত্তর। সুতরাং এখানে প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ, খ হচ্ছে হ্যাড। কারণ এই যে হ্যাভ তো রয়েছে আপনার, এই যে এইটুকুন রয়েছে না, হ্যাভ হ্যাজ এর পরে ভি থ্রি হবে না, এটা তো অ্যাক্টিভে আছে, যে উই হ্যাভ ড্যাশ কার, উই হ্যাভ মানে আমাদের আছে, তাহলে এটা তো অ্যাক্টিভ, প্যাসিভ তো না। তাহলে এই যে যেহেতু ভি থ্রি হবে, তা ভি থ্রি তো এর ভিতরে ওইটাই আছে, কারণ আমরা এটা জানি ভি জিরো, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। তাহলে হ্যাভ হচ্ছে কোনো ভার্বের মূল ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। সবাই কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পারেন, আমরা এখন কি করব, পরের প্রশ্নে চলে যাব। যে ড্যাশ ইউ এভার বিন টু মেক্সিকো, ড্যাশ ইউ এভার বিন টু মেক্সিকো সিটি।
আচ্ছা দেখেন এই প্রশ্নের উত্তর কি হবে, এভার আছে এখানে। তাহলে আপনারা একটু বুঝে শুনে উত্তর করে দেন তো এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর কি হবে সবাই? 5 মাস আছেন তাও পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, দেখি ইংরেজি পেইড ব্যাচে তো ইংরেজি ক্লাস আমি নি নাই, তো আমি যেহেতু সুমন স্যার আসলেও আপনার ইংরেজি ক্লাস চাই। হ্যাঁ ইংরেজি ক্লাস আমিও নিব ইনশাআল্লাহ স্যার। আমরা পেইড ব্যাচের স্টুডেন্ট কিছু, হ্যাঁ আপনাদের পেইড ব্যাচের যারা আছেন এখানে বলতেছেন অনেকদিন আছেন কিন্তু পারতেছেন না, হয়তো যে কোনো কারণে হচ্ছে না, সমস্যা নেই। আমি হচ্ছে গোলাম রব্বানী মাথা মোটা আমি দিচ্ছি। আচ্ছা তো দেখেন আপনারা যারা আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি ক্লাস নিব, মানে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইংরেজি ক্লাস। পেইড ব্যাচে আমি এখনো ইংরেজি ক্লাস নি নাই, তো আগামী মাস থেকে আমি পেইড ব্যাচে ক্লাস নেব। আমি আপনাদের জায়গা থেকে একদম সম্পূর্ণ আপনাদের পাশে থেকে চেষ্টা করব যে ইংরেজি নিয়ে আপনাদের যাদের ঝামেলা আছে তাদের এই ঝামেলাগুলো দূর করার, ঠিক আছে? আমি কথা দিলাম যে আগামী মাস থেকে ইনশাআল্লাহ, মানে এই মাস তো অর্ধেক হয়ে গেছে, আগামী মাস থেকে ইনশাআল্লাহ ইংরেজি ক্লাস আমার পাবেন। তো সেই ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই ক্লাসগুলোতে ইংরেজি একদম বেসিক, আজকের ক্লাসটা কি বুঝতে পারতেছেন? আজকে যে আলোচনা করলাম যে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, দেখেন এইখানে কিন্তু অলরেডি এই এভার দেখে আপনি বুঝে গেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বুঝে গেছেন তখন এইগুলো নিয়ে আপনার আর কোনো কনফিউশনই হচ্ছে না, দেখছেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তো একটা স্ট্রাকচার আছে, হ্যাভ হ্যাজ থাকতে হয়, হ্যাভ হ্যাজ V3। তাহলে এই যে দেখেন এই যে এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাভ হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে এটা কি, এই যে কি V3 কই, V3 হচ্ছে দেখেন V0 তে আর V1 V2 আর হলো V3। আমরা যদি এইভাবে ভাবি তাহলে বি হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম, এই বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are, আর এর পাস্ট ফর্ম হচ্ছে was আর হচ্ছে were, was আর were, আর এর V3 হচ্ছে been, এর V3 হচ্ছে been। তাহলে দেখেন been কিন্তু একটা বি ভার্ব, আমরা বি ভার্ব বলতে বুঝি না যে am, is, are, was, were। তাহলে বি হচ্ছে মূল ফর্ম, বি হচ্ছে মূল ফর্ম, মানে V0 এটাকে বলা হয়, বেস ফর্ম বলে, এটাকে বলে কি বেস ফর্ম। আমি অনেক সময় বেস ফর্ম বলি না, এটা হচ্ছে সেই বেস ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা কি, এটা হলো হচ্ছে প্রেজেন্ট, এটা হলো পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা কি পাস্ট পার্টিসিপল। তাহলে V0 কি বুঝতে পারছেন, অরিজিনাল ভার্বটা, এটার প্রেজেন্ট ফর্ম এই যে, এটার পাস্ট ফর্ম এই যে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। তাহলে এই যে বিন আছে না, বিন, এই বিনটা কিন্তু V3, আর এভার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু ইউ আছে, ইউ এর সাথে তো অবশ্যই কি হবে, হ্যাভ হবে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো। তাহলে এই যে এই জিনিসগুলো আজকের ক্লাস কি বুঝতেছেন? আজকের ক্লাস যদি আপনি বোঝেন তাহলে এভাবে যদি টপিক ওয়াইজ আপনাদেরকে ক্লাস নেওয়া হয় আপনারা বুঝতে পারবেন না? আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। এইভাবে যদি আপনাদেরকে টপিক ওয়াইজ ক্লাস নেওয়া হয় ইনশাআল্লাহ পেইড ব্যাচের ক্লাসগুলো আরো সুন্দর হবে। এখন থেকে পেইড ব্যাচের ক্লাসগুলো আরো সুন্দর হবে। আজকে আপনারা বুঝতেছেন কিনা একটু, যারা এতক্ষণে ক্লাস করতেছেন তারা একটু বলেন তো যে আচ্ছা তাহলে এইখানে আপনারা যারা আছেন এতক্ষণ ক্লাস যারা করলেন তারা একটু বলেন তো যে আমার আজকের ক্লাস কি বুঝতে পারছেন কিনা। যদি আজকের ক্লাস বুঝতে পারেন এইভাবে আমরা ক্লাস নিলে আপনারা উপকৃত হবেন কিনা। প্রথম থেকে যারা ক্লাসটা দেখছেন তারা আসেন এবং বলেন যে আসলে ক্লাসটা বোঝা যাচ্ছে কি না। যে হি ড্যাশ ফর হিজ ক্লাব ইন এত মেসেজ সোফার, এই যে সোফার আছে, সোফার আছে, সোফার থাকলে আছে কোন টেন্স হয়, সোফার থাকলেও প্রেজেন্ট পারফেক্ট হয়। সোফার থাকলে জি স্যার ক্লিয়ার, বোঝানোর ধরন অসাধারণ। আপনারা অনেকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসটা কি বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে এই ধরনের ক্লাস যদি নিয়ে আপনাদের সামনে আসি, এই ধরনের ক্লাস নিয়ে আসলে আপনারা সবাই মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস চাই। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস নেব। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ যারা বুঝতে পারতেছেন তাহলে মনে করবো যে এইভাবে ক্লাস নিলে আপনারা বুঝতেছেন। আমরা কিন্তু টপিক ওয়াইজ এভাবে ধরে ধরে, তাহলে সোফার আছে মানে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট। আর যেহেতু হি আর এখানে আছে প্লে মানে খেলা করা, তার মানে সেই কাজটা করতেছেন। এখানে প্লে আছে না মূল ভার্বটা তো প্লে, দেখেন সব জায়গায় প্লে আছে, এই যে প্লে আছে, প্লে আছে, প্লে আছে, প্লে আছে, তার মানে সেই খেলা করার কথা, তার কথাই বোঝানো হচ্ছে। তার মানে এটা অ্যাক্টিভে আছে, আর অ্যাক্টিভে থাকা মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3।
তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই হ্যাজ হবে প্লাস V3 হবে। তাহলে এই প্রশ্ন আপনি উত্তর বোঝেন না বোঝেন বা মানে জানেন না জানেন, যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে, এই টেন্স মার্কার গুলো মুখস্থ রাখতে পারেন, এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে এটা যদি বুঝতে পারেন, এবং এটা সিঙ্গুলার নাকি প্লুরাল মানে নাম্বার পারসন যদি জানেন, সাবজেক্টের নাম্বার পারসন জানেন, তাহলে আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না রাইট ফর্ম অফ ভার্বস করতে। তাহলে একটা ক্লাস করলাম আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, অনেকেই বলতেছেন স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে যাদের ভালো লাগে তারা একটু বলেন, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা একটু বলেন তো। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তাহলে হ্যাজ প্লেড, হ্যাজ প্লেড। এই যে সো ফার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে হ্যাজ প্লেড হয়ে গেল। এগুলো কিন্তু আর হচ্ছে না, হ্যাজ বিন প্লেইং, প্লেড, ইজ প্লেইং, এগুলো আর এই প্রশ্নে হবে না। যেভাবে এই যে এমএসটি শেয়ারিং, জি স্যার আপনার ক্লাস খুব সহজে বোঝা যায়, আপনি যেভাবে বোঝান না বোঝার উপায় থাকে না, সেই জন্য আমি কিন্তু সাধারণত সবসময় চেষ্টা করি এক কথা অনেকবার বলার বা একদম একই ধরনের এক্সাম্পল নিয়ে এসে আপনাদেরকে বোঝানোর। দেখেন কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়েছে বর্তমান কালেও চলছে, সেক্ষেত্রে কিন্তু এই যে আগে থেকে শুরু হয়ে বর্তমানে এখনো চলছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে সিন্স বা ফর অথবা হাউ লং ইত্যাদি থাকে। তো আমরা অনেকেই জানি যে এই যে সিন্স অথবা ফর, সিন্স অথবা ফরের পর যখন টাইম থাকে, টাইম সময়ের কথা উল্লেখ থাকে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ হয়, শুধু অ্যাক্টিভ, এটার প্যাসিভ হয় না, অ্যাক্টিভ হয়, এটার কোনো কি হয় না, প্যাসিভ হয় না। তার মানে এই কথাটা আপনারা যদি মনে রাখেন তাহলে হচ্ছে। আর সিন্সের পরে সিন্স প্লাস হচ্ছে পয়েন্ট অফ টাইম, সিন্স মানে পয়েন্ট অফ টাইম। আর আপনার যদি বলা হয় ফরের পরে হচ্ছে সবসময় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। এটা কেমন বিষয়? মনে করেন 2 আওয়ার্স বা 3 days, মানে এরকম। বা ধরে নেন যে 5 years এরকম যদি থাকে, এইগুলো যদি থাকে, এই যে পিরিয়ড অফ টাইম মানে কতক্ষণ, এটা যদি থাকে তখন হচ্ছে ফর বসাতে হয়। সিন্স এর ক্ষেত্রে থাকে আছে ধরে নেন যে মর্নিং, কখন থেকে শুরু হয়েছে, মর্নিং, বা লাস্ট ইয়ার, বা মনে করেন যে লেখা থাকলো ফ্রাইডে, কোন একটা পয়েন্ট মানে কখন থেকে শুরু হয়েছে কাজটা, সেই টাইমটা, পয়েন্টটা উল্লেখ থাকে যে কোন পয়েন্ট থেকে কাজটা শুরু হয়েছে, আর এখানে পিরিয়ড অফ টাইম থাকে। তাহলে যদি সেটা বুঝতে পারেন, আমরা এখন এক্সাম্পলে চলে যাব। এটার প্যাসিভ নিয়ে কোনো টেনশন নাই, এটার যেহেতু প্যাসিভ হয় না, তাহলে এই টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, আমি আর লিখলাম না, এটাই বড় প্রবলেম। আচ্ছা, আমরা কিন্তু আজকে জাস্ট মধু বংশের মেয়ে হয়ে এড়িয়ে যেতে পারলে। আচ্ছা, রাজিয়া সুলতান আপু অনেকগুলো রাব রিয়াক্ট দিয়েছেন, স্যার এখন বুঝতে পরে বুঝি না। এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো কি করতে হবে? সব জানতা শামসের আর কেউ নাই আমার মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে এটা থেকে আমরা একটু সলভ করি। দেখেন, হি ড্যাশ 5 আওয়ার্স, এই যে ফর দিয়ে 5 আওয়ার্স আছে, দেখছেন? ফর এর পরে পিরিয়ড অফ টাইম থাকে, পিরিয়ড অফ টাইম। তো পিরিয়ড অফ টাইম আছে, এটা যেহেতু ফর বা সিন্স এর কথা উল্লেখ আছে, এরপরে টাইম আছে। এখন আমরা এটাকে করব কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কিন্তু এমন না যে আজকে আপনারা শিখতেছেন, এগুলো কিন্তু ছোটবেলা থেকে একদম 6-7 থেকেই আমাদের ফর অথবা সিন্স এর ব্যবহার, এই থাকলে কোন টেন্স হয়, সব আমরা শিখে আসছি। ঠিক আছে? এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি? আইএনজি, ভার্বের সাথে
আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এই টেন্সের স্ট্রাকচার কোথায় আছে? হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? এই যে এই প্রশ্নের উত্তর হবে কি ঘ। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পারছেন যে এটা উত্তর কি হবে? সবাই একটু বলেন তো, যে আজকে অনেক পড়ানো হয়ে যাচ্ছে না রে ভাই, এইটি যদি আপনি অনেক মনে করেন। আমরা একই জিনিস নিয়ে কতক্ষণ কথা বলতেছি দেখছেন। শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। প্রেজেন্ট টেন্স নিয়ে আপনাদেরকে দেখেন এই এতক্ষণ ধরে আমি কিন্তু এটাই বুঝাচ্ছি, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সের যে কয়টা জিনিস ছিল সেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার দেখেন যে আমরা আরো একটা যদি অপশন এখানে দিই, যে উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, মানে এই যে সিন্স আছে, সিন্সের পরে একটা সময়ের কথা উল্লেখ আছে, এটা কিন্তু কোনো পিরিয়ড না, মানে চাইল্ডহুড, টু দা পয়েন্ট, কখন থেকে, টু দা পয়েন্ট, ওই যে পয়েন্ট থেকে। তাহলে আমাদের শৈশব থেকে আমরা ইংরেজি শিখতেছি। তাহলে সিন্স অথবা ফরের পরে যদি কি থাকে, সময়ের কথা উল্লেখ থাকে, সিন্স অথবা ফরের পর যখন সময়ের কথা উল্লেখ থাকে তখন কি হয়? আপনারা সবাই এবার একটু এটা কমেন্ট করে জানান তো। আমরা কিন্তু একই জিনিস কত ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন, যাতে আপনাদের মাথার ভিতর ঢুকে যায়। আপনারা হয়তো মনে করতেছেন অনেক জিনিস দেখানো হচ্ছে না, অনেক জিনিস তো দেখাচ্ছি না। আমরা কিন্তু একদম খুবই অল্প কিছু বিষয় নিয়ে এতক্ষণে কথা বললাম, যাতে আপনাদের মাথায় এই জিনিসগুলো ভালোভাবে গেঁথে যায়। আফরোজা আক্তার টিএন, আচ্ছা ঠিক আছে। আপনারা যারা উত্তর করতেছেন অনেকেই সঠিক উত্তর দিতে পারতেছেন। স্যার আমার কমেন্টটা কখনো পড়েন না, কারণটা বুঝলাম না। শাবনুর আক্তার, কেন শাবনুর আক্তার আপু, আপনার কমেন্ট তো প্রায় পড়া হয়, এখনো এই যে পড়লাম। আসসালামু আলাইকুম স্যার, লাভ রিয়াক্ট 5 শেয়ার ডান। আইনুন নাহার নিশাত, আপনারা কারা কয়টা কমেন্ট করেছেন, মানে করেছেন, শেয়ার করেছেন, একটু বললেন তো যে কে কয়টা শেয়ার করেছেন। এখন দেখেন আপনারা অনেকে যেগুলো বলতেছেন না সম্পূর্ণ ক্লাস করান, আমরা আছি আপনার পাশে। আমি কিন্তু আপনাদেরকে অনেক জিনিস শেখাচ্ছি, বিষয়টা এমন না। আমি কিন্তু একই জিনিস, যাতে আপনাদের আর ভুল না হয়, আপনাদের সবাইকে বলবো টেন্স মার্কারটা মুখস্থ করছে। কি মুখস্থ করছে? প্রথমে টেন্স মার্কার গুলো মুখস্থ করছে, এটা অবশ্যই মুখস্থ করা লাগবে, টেন্স মার্কার্স। আর তারপরে অ্যাক্টিভ নাকি ভয়েস চেঞ্জটা, মানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা কিভাবে বুঝতে হয় এটা শিখবেন। অ্যাক্টিভ নাকি এটা প্যাসিভ, এটা বুঝতে হবে। আর এরপরে সাবজেক্টটাকে চিনতে হবে। এরপরে এটা হচ্ছে 1 নাম্বার কাজ, টেন্স চেনা। 2 নাম্বার কাজ অ্যাক্টিভ নাকি প্যাসিভ চেনা। 3 নাম্বার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্টটা আইডেন্টিফাই করা। সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট আইডেন্টিফিকেশন, এই জিনিসগুলো যদি আপনার ক্লিয়ার হয়, এই জিনিসগুলো ক্লিয়ার হলে আপনার রাইট ফর্ম অফ ভার্ব জীবনও আর কোনোদিন ভুল যাবে না, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনার ক্লাস করলে ইংলিশ বুঝতে পারি। উমেশ শাপলা আপু লিখছে, উল্লেশ আপা। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে, যদি আমি যেভাবে আপনাদেরকে ক্লাস করালাম, এই দেখেন সিন্স আছে, আমরা পরে সিন্স আছে তাই না, তো সিন্স আছে, সময়ের কথা উল্লেখ আছে, দেখেই বোঝা যাচ্ছে। এগুলোর জন্য আপনার কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই, দেখেই বোঝা যায়। যারা কমেন্ট করেন নাই বা এখনো শেয়ার করেন নাই তাদেরকে বলবো শেয়ার করে দেন। দা বেবি সিন্স মর্নিং, এই যে সিন্স মর্নিং আছে, তাহলে এই যে দেখেন সিন্স আছে, মর্নিং আছে। সিন্স এর পরে কিন্তু সবসময় পয়েন্ট অফ টাইম থাকে, পয়েন্ট অফ টাইম। এখানে কিন্তু পিরিয়ড থাকে না, যে কতক্ষণ ধরে, জাস্ট কখন থেকে শুরু হয়েছে কাজটা এটা বলা থাকে, কখন থেকে শুরু হয়েছে তা এটা বলা থাকে। এইখানে কিন্তু একটা কনফিউশন আছে, যে দেখেন হ্যাজ বিন ক্রাইং আবার হ্যাভ বিন ক্রাইং, এই দুইটা কিন্তু হচ্ছে না, এই দুইটা শিওর হচ্ছে না। কারণ এই যে সিন্স বা ফরের পরে টাইমের কথা উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে? আপনারা উত্তর করেন তো, এই প্রশ্নটার উত্তর করেন তো, যে আসলে স্যার বুঝতে পারলে সবই সহজ। হ্যাঁ, বুঝতে পারলে আলরাহা ভুইয়া, জি স্যার ক্লাস করাচ্ছি, আপনারা ক্লাস করেন। আপনারা দেখেন এই যে যেগুলো করতেছেন, এই জিনিসগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য তত বেশি এটা ব্লেসিং হয়ে যাবে। আপনি প্র্যাকটিস যত কম করবেন ততই আপনি ঠকবেন, ঠিক আছে? আপনারা পারেন না, এই যে যারা উত্তর করতেছেন পারেন না, এদের কি করতে হবে? এই জায়গাটায় বেশি সময় ইনভেস্ট করতে হবে না, আর পারার জন্য আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। আপনারা প্র্যাকটিস কম করেন, শুধু রুল পড়েন, এই জন্য ভুলে যান। যার কারণে আমরা কিন্তু এই, যেহেতু আপনি সুন্দরভাবে শিখতে চাচ্ছেন, বেশি প্র্যাকটিস করাচ্ছি, তাই না? এইখানে দেখেন, এখানে এই প্রশ্নটার উত্তর যদি আমরা করতে চাই,
এখানে বেবি, দা বেবি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না? থার্ড পারসন এবং অবশ্যই এটা কি আছে? সিঙ্গুলার আছে, শিশুটি, তাই না? সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাভ বসে না হ্যাজ বসে? অবশ্যই হ্যাজ বসে, হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার হলে সর্বদা কি বসে? হ্যাজ বসে। সুতরাং এখানে হ্যাভ বসার কোনো কারণ নাই। আপনার মনে রাখবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সব ক্ষেত্রেই হ্যাভ, শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে হচ্ছে হ্যাজ। তাহলে যেহেতু এইখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, হ্যাভ হবে না, হ্যাজ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাজ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কি আপনারা কি বুঝতে পারতেছেন? সিরিয়াসলি বলেন তো, যে আজকে এতক্ষণ ধরে যে আমরা ক্লাসটা করলাম, এইটা আপনারা উত্তর করে দেন। এবার আমি বলবো না যে এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে না, হ্যাড বিন হবে, কিচ্ছু আমি বলবো না, আপনারা সবাই বলে দেন। এই যে লাস্ট ইয়ার, এই লাস্ট ইয়ার দেখে অনেকে মনে করে যে এটা মনে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে এগুলো থাকলে অনেকে মনে করে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরে ভাই, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তার আগে সিন্স ফর রয়েছে না? সিন্স ফর দিয়ে যে কোনো সময়ের কথা উল্লেখ থাকলে অবশ্যই সেটা কোথায় চলে যাবে? সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গেলে এটা কি হবে? আপনারা এবার উত্তর করে দেন তো, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? সবাই উত্তর করে দেন। সবাই এই প্রশ্নটা যদি সবাই উত্তর করতে পারেন, আমি কি করতেছি আপনারা কি বুঝতেছেন? সো রুহুল আমিন ভাই লিখছে সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। না ভাই, কনসেপ্টটার সাথে আমি একমত না। সিঙ্গুলার হলে হ্যাজ না, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার হলে হচ্ছে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। বাকি সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, মনে করেন আই এর পরে কি হ্যাজ বসে? আই তো সিঙ্গুলার। ইউ তো সিঙ্গুলার, ইউ এর পরে কি হ্যাজ বসে? রুহুল আমিন ভাই এদিকে খেয়াল করেন, আপনি বলছেন সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, তাই এই জায়গায় কি বসে? আই এর পরে কি হ্যাজ বসে? আই তো সিঙ্গুলার, না বসে না তো। ইউ এর পরে কখনো হ্যাজ বসে? না বসে না। এগুলোর পরে কিন্তু সর্বদা হ্যাভ বসে, হ্যাভ বসার কারণ কি? কারণ এরা তো থার্ড পারসন না। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? হ্যাজ হয়। বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সব ক্ষেত্রেই হ্যাভ হবে, এগুলো সিঙ্গুলার হওয়া সত্ত্বেও হ্যাভ বসে। তাহলে আপনার ওই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না যে সিঙ্গুলার হলে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি অন্য সিঙ্গুলার হয় তখন কিন্তু হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। সুতরাং শুধু এখানে প্লুরাল আছে, দেখেন এখানে মাই প্যারেন্টস আছে, এটা প্লুরাল আছে। আর এমনি তো এটা হচ্ছে না, এই যে সিন্স দিয়ে টাইমের কথা আছে, এটাও হচ্ছে না, এটা তো পাস্টে চলে গেল, এটাও হবে না। এই প্রশ্নের উত্তর হবে কি? এই প্রশ্নের উত্তর হবে ঘ। আপনারা এই যে এতগুলো যে আমি প্র্যাকটিস করালাম, আপনারা একটু বলেন তো যে সিরিয়াসলি কেমন লাগলো আজকে যে আমরা ক্লাসটা করলাম? এই ক্লাসটা আমি যে ধারাবাহিক ভাবে প্রথম থেকে শুরু করেছি, আপনারা প্রথম থেকে কে কে ছিলেন? মানে একটু জাস্ট, মানে আপনারা তো এখনই চলে যাবেন সবাই, মানে মূল কথা আছে এখনই চলে যাবেন, কিন্তু আমি যে কথাগুলো এখন বলবো জাস্ট 2টা মিনিট সময় দেন আমাকে, 2টা মিনিট। আপনারা একটা কমেন্ট করবেন যে প্রথম থেকে কে কে ছিলেন, প্রথম থেকে কে কে ছিলেন, প্রথম থেকে কারা ছিলেন তারা একটু কমেন্ট করেন। প্রথম থেকে কারা ক্লাসটি করেছেন বলেন, ক্লাসটি করেছেন তারা একটু বলেন যে স্যার প্রথম থেকে ছিলাম, করেছেন। কারা প্রথম থেকে ছিলেন তারা একটু আমাকে জানান তো। আর তারা একটু বলবেন যে যারা প্রথম থেকে মোটামুটি এখনো পর্যন্ত আছেন বা ক্লাসটা করেছেন, তারা বুঝতে পারলেন কিনা, বুঝছেন ক্লাসটা, বুঝছেন? তাহলে বলেন তো যে এই যে ধারাবাহিক ভাবে আমি সুন্দর করে প্রেজেন্ট টেন্সটাকে একদম পানি করে দিলাম, প্রেজেন্টটাকে একদম কি করে দিলাম, পানি করে দিলাম, এই বিষয়টা কেমন লাগলো? এভাবে ক্লাস নিলে কি আপনাদের মন জয় করতে পারবো বা আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবো? তাহলে বলেন তো যে ফার্স্ট থেকে আসি বৃষ্টি চক্রবর্তী, সুলতান কাজী লিখছে ফার্স্ট থেকে আসি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। জি স্যার ছিলাম, ফারিজ রহমান ছিল, পলি রাজীব আমি ছিলাম স্যার। এখন আপনারা একটু বলেন যে বুঝতে পারছেন কিনা। রাজিয়া সুলতানা স্যার একটা ঝাঁকানাকা গান শোনান, সবাই একটু রিল্যাক্স হোক। আচ্ছা আপনারা বলেন যে ফার্স্ট থেকে। এখন আল্লাহ ভুইয়া ইচ্ছে তত কমেন্ট করি স্যার, এখন যত ইচ্ছে হ্যাঁ কমেন্ট করেন, সমস্যা নেই। আমি ছিলাম, তা এখন যারা ছিলেন এখনো আছি, বৃষ্টি চক্রবর্তী, যারা আজ প্রথম থেকে ছিলাম খাতা নিয়ে লিখেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, একদম ক্লিয়ার, তারা একটু আমাকে বলেন তো যে স্যার হ্যাঁ আমি, রোদেলা শারমিন, রেহানা আপু, রায়হান তালুকদার, শফিকুল ইসলাম ভাই,
আর রায়হান তালুকদার বলছে আলহামদুলিল্লাহ। তাহলে এই ধরনের ক্লাস কি আপনারা চান? এই যে ক্লাসটা করলেন, এই ক্লাসটা কেমন লাগলো? এইভাবে যদি আপনাদেরকে ক্লাসে আমি প্রেজেন্ট করি টপিকগুলো, টপিক ওয়াইজ যদি এইভাবে পড়াই দিই, এরপরে আর আপনার অসুবিধা হওয়ার কথা না। এরপরে আপনি প্র্যাকটিস করবেন বেশি বেশি। আপনারা আর ইনশাআল্লাহ মাস্টার্স বই পড়েন আর যে বই পড়েন, যত এক্সাম্পল থাকুক, আপনাকে এইভাবে ধরিয়ে ধরিয়ে যদি শেখাই দেওয়া হয়, অসাধারণ ভাবে আপনি শিখে যাবেন। আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এইভাবে ক্লাস হোক স্যার। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, প্রথম থেকে ছিলাম, খুবই খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ মল্লিকা দাস। আচ্ছা, তাহলে এই যে কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে এই যে টপিক ওয়াইজ সুন্দরভাবে ক্লাস, এইভাবে যদি আপনারা যারা ক্লাস করেছেন তাদের আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। আর এভাবে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনি বুঝে শুনে শেখেন। আপনি শুধু গতানুগতিক রুল মুখস্থ না করে এইভাবে একটা রুল শিখলে ওই রুল থেকে অনেকগুলো প্র্যাকটিস করেন। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে জায়গায় বসায় শিখাই দিলাম। গতকাল যেরকম ফ্রেজ অ্যান্ড ইডিয়ামের একটা ক্লাস নিয়েছিলাম, যে ফ্রেজ ইডিয়াম কিভাবে পড়বেন, বলেন তো কেমন লাগছিল? অসাধারণ ভাবে আমি একদম জায়গায় আপনাদেরকে মুখস্থ করিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, ওই যে বাচ্চাদের মতো করে। সুতরাং এইভাবে যদি আপনাদের ক্লাস নেওয়া হয়, আশা করি আপনাদের কারোই সমস্যা থাকবে না। রোজিনা সুলতানা, প্র্যাকটিস করতে হবে। এক্স্যাক্টলি, বৃষ্টি চক্রবর্তী, এভরিডে নোট করি। বুঝতে পারছি স্যার। নীল আচল, হ্যাঁ, আপনারা যারা বুঝতে পারছেন, এতক্ষণ যারা ক্লাসে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা চাকরির জন্য পড়াশোনা করতে চাচ্ছেন, এখনো কোনো পেইড ব্যাচে বা কোনো জায়গায় ভর্তি হন নাই, তাদের সবাইকে বলবো, আর দুইটা প্রশ্ন ছিল আমরা সলভ করলাম না, ইনশাআল্লাহ আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করা হয়েছে। সবগুলো টপিক আমরা টাচ করেছি। প্রেজেন্ট টেন্স আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট যেখান থেকেই আসুক আপনি সুন্দরভাবেই বুঝতে পারবেন। আগামীকাল হয়তো পাস্ট নিয়ে আমরা কাজ করব, পাস্ট টেন্স নিয়ে। তাহলে সবাই ভিডিও দেখবেন তো? কারা কারা ভিডিওটা দেখবেন? প্রথম থেকে ছিলাম, বাট যখন করেছি খুবই ভালো লাগছে। অসম্ভব সুন্দর ক্লাস ছিল স্যার। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাস করার জন্য। আপনারা যারা, আয়েশা মাহমুদ আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন। আলী আকবর ভাই লিখেছেন যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামের আরো ক্লাস চাই। হ্যাঁ, আরো ক্লাস পেয়ে যাবেন। তাহলে আমাদের ক্লাস যারা এতক্ষণ করলেন সবাইকে বলবো যে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান, তাদের জন্য আমাদের যে কম্বাইন্ড ব্যাচ চলতেছে, দেখেন সেখানে মাত্র 1450 টাকায়, মাত্র 1450 টাকার যে অফারটা রয়েছে, যে আপনি 1450 টাকা দিয়ে আপনি কোন কোন ক্লাস পাবেন বলেন তো? একদম 4 টপিকেরই, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের সকল চাকরির কম্বাইন্ড ব্যাচ মাত্র 1450 টাকায় পেতে চাইলে আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন। এবং আমাদের টিউটোরিয়ালের সব থেকে বড় সুযোগ যে একবার ভর্তি হয়ে আপনি আজীবন ক্লাস করার সুযোগ পাচ্ছেন। আজীবন ক্লাস মানে জীবনেও আপনার আর সদস্যপদ বাতিল হবে না। একবার সদস্য হবেন কত টাকা দিয়ে? মাত্র 1450 টাকা দিয়ে সদস্য হবেন। তার ভিতরে আপনি 1200 টাকা সমমূল্যের জিকে, বাংলা, ইংলিশ আর হচ্ছে ম্যাথ, এই 4টা সাজেশনমূলক বই পাচ্ছেন। চারটি বই পাচ্ছেন কি ফ্রি, একদম ফ্রি। এই ফ্রি বই পেয়ে আপনি যদি মাত্র 1400 টাকায় আমাদের এই ব্যাচে এনরোল করতে চান এবং এরকম সুন্দর সুন্দর ক্লাস আমাদের অন্তর স্যার, মীর জালাল সুমন স্যার, জাহিন স্যার, মহিন স্যার, রাজিন স্যার, শুভঙ্কর স্যারের সুন্দর সুন্দর ক্লাস, নিতাই স্যার আছেন আমাদের, নাজমুল স্যার, এরকম ভাবে সোহাগ স্যার আছে, ফিরোজ রানা অন্তর স্যার আছে, আর সাথে আমি একজন ক্ষুদ্র মানুষ আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি, আছি, ইনশাল্লাহ থাকবো। যদি এরকম সুন্দর সুন্দর ক্লাস আপনারা চান, যারা এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হন নাই, তারা একটু প্লিজ কমেন্টে জানান যে ভর্তি হতে চাই। আমি প্রতিদিন ক্লাসে যে কথাটা বলি, ক্লাসে রেগুলার যে কথাটা আপনাদেরকে ফোকাস করে আমি বলি, সেটা কি বলেন তো? সেটা বলি যে আপনি যদি সত্যিকার অর্থে চাকরি পেতে চান, অবশ্যই আপনাকে একবার হলেও কি করতে হবে? ফুল কোর্স করতে হবে। ফুল কোর্স মানেই হলো, ফুল কোর্সের অর্থ কি জানেন? ফুল কোর্সের অর্থ হচ্ছে ফুল সিলেবাস। ফুল সিলেবাস আপনাকে একবার শেষ করতে হবে। চাকরির ফুল সিলেবাস একবার শেষ করতে হবে। আপনি যদি মাত্র 1450 টাকায় ভর্তি হয়ে আপনি ফুল কোর্স পেয়ে যান, সাথে 1200 টাকার বই পেয়ে যাচ্ছেন ফ্রিতে, মাত্র 250 টাকা জীবন থেকে স্যাক্রিফাইস করে যদি ভর্তি হয়ে যান,
তাহলে আলটিমেটলি কিন্তু আপনি কি পাচ্ছেন, আপনি কিন্তু আপনার জবের টোটাল গাইডলাইনটা, জবের একদম টোটাল গাইডলাইন টিজি মানে টোটাল গাইডলাইন আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি ধারাবাহিকভাবে বাসায় বসেও পড়তে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, বিভিন্ন এক্সাম কাছে থাকতে পারবেন। আর আমাদের যে ব্যাচে আপনি ভর্তি হচ্ছেন, আপনি তো আজীবন সদস্য হয়েই গেছেন। এর পরবর্তী নতুন 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 যত ব্যাচ শুরু হবে, নতুন যত ক্লাস হবে, সব ক্লাসেই আপনি সদস্য, আপনার আর ভর্তি হওয়া লাগতেছে না। সুতরাং একবার হলেও আমি বলবো যে আমাদের টিউটোরিয়ালের এই যে বিশাল সুযোগ, মানে অফুরন্ত সুযোগ, এই বড় যে অফারটা আছে, এই অফারটা হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। এই অফারে আপনারা যদি একবার ভর্তি হয়ে যান, মাত্র 1450 টাকায় আপনি সারা জীবন অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আশা করি চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনার আর ভর্তি হওয়া লাগতেছে না। আমার ক্লাস, অন্তর স্যারের ক্লাস, মির্জালাল সুমন স্যার, নাজমুল স্যার, এরকম যারা আছেন, আমাদের মঈন স্যার, জাইন স্যার, সবার ক্লাস আপনি সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। এই ক্লাসগুলো সুন্দর ক্যারিয়ারে চলে যেতে পারবেন। আমাদের গুগল ফর্ম দেখেন দেওয়া আছে, আমাদের কমেন্টে কিন্তু কি দেওয়া আছে, গুগল ফর্ম। এই গুগল ফর্ম পূরণ করলে কিন্তু আপনি মোটামুটি আমাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। এবং 01310 01310467471 এই যে নাম্বারটা আছে, এখানে কিন্তু আমাদের পার্সোনাল বিকাশ এবং নগদ আছে। এখানে সেন্ড মানি করার মাধ্যমেও কিন্তু আপনি কি করতে পারেন, আমাদের পেজে এনরোল করতে পারেন, ভর্তি হতে পারেন। এই জন্য আপনি সবাইকে আমি বলবো, দেখেন আমাদের কমেন্ট বক্সে কিন্তু কি আছে, গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্ম। গুগল ফর্মটা পূরণ করলে আপনি কিন্তু কি পেয়ে যাচ্ছেন, একদম সাথে সাথেই আমাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য, এবং আপনি কোথায় কি পূরণ করবেন আপনি সব জানতে পারবেন। কোনো অসুবিধা নাই। ইউ আর স্মার্ট এনাফ বিকজ ইউ আর এ গ্রাজুয়েটেড অর পোস্ট গ্রাজুয়েটেড স্টুডেন্ট। এবং আপনার যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি আমার নাম দরকার হয় বলেন যে দিন ইসলাম স্যার, দিন ইসলাম স্যার আমার পরিচিত বা ভাই, বা সেভাবে আপনি কমেন্ট করে আপনার যত সমস্যা আছে বা যা আছে না কেন আপনি কি করেন, সেখানে প্রেজেন্ট করেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনার বিষয়টা বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। দে উইল মেক দ্য হাইয়েস্ট কনসিডারেশন ফর ইউ। আওয়ার টিম, আই রিকোয়েস্ট অল দ্য টিম মেম্বার্স টু কনসিডার দ্য ম্যাটার ওয়েন সামওয়ান মেনশনিং মাই নেম। আমার নাম যারা বলবে, আমি বলে দিচ্ছি আমাদের প্ল্যাটফর্মে যারা আছে তারা যেন একটু সদয় দৃষ্টি তার প্রতি রাখে। এবং আপনার যারা ভর্তি হতে চান তারা দরকার হয় প্রত্যেকে আমার নাম ইউজ করে আপনি যদি ভর্তি হন, কোনো অসুবিধা নাই, আপনার জন্য সর্বোচ্চ ছাড় আপনি পেয়ে যাবেন। সুতরাং কারা ভর্তি হতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন যে স্যার ভর্তি হতে চাই। এই যে নুসরাত জাহান আপু লিখছে ভর্তি হতে চাই, সাথে সাথে আপনি বই পেয়ে যাচ্ছেন। গান চাই, গান এখন আবার গান শুনবেন, গান আর আজকে থাক, পরে আবার শোনাবানি, গান তো সবসময় আমরা শোনাই। সোরা ফয়েজ হয়েছি স্যার, হ্যাঁ যারা হননি তারা দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের ভর্তি আছি, আজকে ক্লাসটা করতে পারলাম না, পরে করে নিয়েন ভাই, স্যার আমি আসছি। হ্যাঁ কারা আছেন ভর্তি হননি এখনো, তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তারা এখন, ও স্যার গো গানটা শোনান, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে আপনারা যারা ভর্তি, ও স্যার গান, আচ্ছা কি গান শুনবেন, একটা গান শোনাই দিচ্ছি। আপনারা যারা ভর্তি হন নাই এখনো, আপনারা আমাদের গুগল ফর্মটা পূরণ করেন। তাহলে আপনাদের জন্য আবার 9টায় যেহেতু আমাদের ক্লাস নিয়ে আসতে হচ্ছে, 9টায় একটা ধামাকা বাংলা ক্লাস নিয়ে আসছেন আমাদের একজন শ্রদ্ধেয় স্যার। তো স্যার অনেক ভালো ক্লাস নেন, তো স্যারের ক্লাসটা আপনারা করেন, একটু এখন রিল্যাক্স হন। একসাথে অনেক ক্লাস করলে মাথায় মানে আপনাদের জট বেঁধে যাবে, একটু রেস্ট নেন, ফোনটা চার্জে দিয়ে দেন। এখন আর আজকে গান নয়, গান ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে শোনাবো। আপনাদের রিকোয়েস্টটা আমি সবসময় রাখি, আর রিকোয়েস্টের বাইরেও তো গান সবসময় আমার মুখে থাকেই। তো আপনারা যারা এখনো ভর্তি হন নাই তারা আমাদের গুগল ফর্মটা পূরণ করে ফেলেন, গুগল ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ আপনি কিন্তু আমাদের এসব ক্লাস থেকে কি হবেন, বেনিফিটেড হবেন। আপনার স্বপ্নের যে চাকরিটা, স্বপ্নের যে ক্যারিয়ারটা, সেটা কিন্তু গঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার কাছ থেকে এই মতো অবস্থায় আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো একটা ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।